আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে ফুজাইল রহমানি। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সবাই? সবাই কেমন আছেন? আজকে আমরা আছি অনেকগুলো অংশ নিয়ে: বানান শুদ্ধিকরণ, বাক্য বাক্য পরিবর্তন, রূপান্তর, পারিভাষিক অনুবাদ, জ্যোতিচিহ্ন। লেকচার 7। আমি কয়েকজনকে মিউট করে দেব, যে আমাকে যারা কথা বলতে আগ্রহী সবাইকে মিউট করা যাবে। আচ্ছা, আমি করছি। স্যার ওইভাবে চাইলে হবে না স্যার। ছিচল্লিশতম বিসিএস এর প্রশ্ন: এই গানের গীতিকার কে, সুরকার কে? বলুন। স্যার কাজী নজরুল ইসলাম স্যার। ইয়েস। এখন আসুন, আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় বোর্ড বই বের করুন, বাক্য প্রকরণ। বোর্ড বই বের করুন, বাক্য প্রকরণ স্যার বের করছি স্যার। পড়ুন। বাক্য প্রকরণের সংজ্ঞাটা পড়ুন। বাক্যের সংজ্ঞা কি? যে সুবিন্যস্ত পদের সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় তাকে কি বলে? বাক্য বলে। বাক্য প্রকরণ। আমরা বাক্য শুদ্ধিকরণ, আমরা সরাসরি যাচ্ছি বাক্য প্রকরণে। বাক্যের সংজ্ঞা কি? যে সুবিন্যস্ত পদের সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় তাকে বাক্য বলে। এখন দেখুন, একটা বাক্য সঠিক হওয়ার জন্য 3টি গুণ থাকে। এই 3টা গুণ নিয়ে আপনি পড়বেন বিপাকে, বেগুন হয়ে যাবে তখন। আকাঙ্ক্ষা বানানটা পরীক্ষার মধ্যে একটু ভুল করে দেয়, খয়াকার খা দিয়ে দেয়, এটা ভুল। আসক্তি শব্দের বানানটা ভুল করে দেয়, সরাইয়া দন্তাস্য তয় তয় রস্যইকার। এটা এটা ঠিক। এখানে একটা দানা বের করে দিলে এটাও ভুল, এটাও ভুল। একটা হচ্ছে ক্ষীয় আছে, একটা হচ্ছে তয় তয় রস্যইকার আছে। একটাতে ক্ষীয় আছে, একটাতে আছে কি তয় তয় রস্যইকার আছে। এই দুটো শব্দ খেয়াল করবেন। আপনার কাজ হচ্ছে বোঝা, খুব বেশি লেখালেখি করা দরকার নেই। আকাঙ্ক্ষা মানে কি? বাক্যের অর্থ সুন্দর করে পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। বলুন, কে বলবেন কি লেখা আছে উদাহরণটা? বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা থাকে তাই আকাঙ্ক্ষা। জি, উদাহরণ কি লেখা আছে বোর্ডে? চন্দ্র পৃথিবীর চারদিকে। হ্যাঁ, কি? স্যার এখনো মানে বাক্যটা ক্লিয়ার হয়নি। জি স্যার। কেন 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 ক্লিয়ার হয়নি? তার কারণ চন্দ্র পৃথিবীর চারদিকে কি করে, ঘোরে। এটা তো স্যার মানে নির্দিষ্ট ভাবে মানে স্পেসিফিক বলা হয়নি স্যার আর কি। হ্যাঁ, ঘুরে কই পেয়েছেন? আমি বলছি চন্দ্র পৃথিবীর চারদিকে, তখন আপনার মনের কি অবস্থা? হ্যাঁ, বলুন, আপনার মনের অবস্থা কি কি? চারদিকে সেটাই একটা তো স্যার। জানার ইচ্ছা স্যার, কি একটা করে? জানার ইচ্ছা যার পরে কি কি করে? শব্দ আমার একটু হবে। আকাঙ্ক্ষা জাগতেছে স্যার, কি করে। কি করে মানে আপনার মন খালি দূরে দূরে করতেছে, হ্যাঁ, কি করে, কি করে, জি কি স্যার। করে, এই টাইপের। হ্যাঁ। আচ্ছা, এখন আসুন, এরকম থাকলে বাক্যটা ভুল হবে। এরপরে যান, এটাকে বলে আকাঙ্ক্ষা। 2 নম্বরে হচ্ছে আসক্তি। পদগুলো যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে ঠিক রাখতে হবে। কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। এগুলো তো কি লিখে আছে? বাক্যটা ঠিক আছে কিনা? স্যার বাক্যের রং অর্থ ভুল আছে স্যার, একটা পদের কোনো মিল নাই স্যার, একটা পদ আগে একটা পিছনে, মানে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না সেন্টেন্স দ্বারা। জি, এরকম যদি হয় তাহলে আমার বাক্যটা ভুল হবে। যে ধরনের ভুল এটা হবে হলো তার নাম হচ্ছে আসক্তি। আসক্তিগত ভুল। পদগুলো উল্টাপাল্টা করে লিখলে আমার হুম, মনের ভাব প্রকাশে বিঘ্ন ঘটে। বিঘ্ন ঘটে। এরকম যদি বিঘ্ন ঘটে তাহলে তাকে বলে আসক্তি। আসক্তির কারণে বাক্য তার যোগ্যতা হারায়, বাক্যটা ভুল হয়। 3 নম্বরে হচ্ছে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাবগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, ওকে, বাক্যটা কারেক্ট। কিন্তু যদি আমি বলি বর্ষার বৃষ্টিতে খরার সৃষ্টি হয়, তাহলে কি সম্ভব? না না স্যার, স্যার। বর্ষার ঋতুতে তো খরা হয় না স্যার, খরা খরা হয়। তৈরি করতে পারে না। জি এখন স্যার। যদি বলি বর্ষার খরায় প্লাবনের সৃষ্টি হয়, তাহলেও কি সঠিক? রং। রং না স্যার। তার মানে বর্ষার খরার যোগ্যতা নেই প্লাবন তৈরি করা। গরু আকাশে উড়ে, গরু আকাশে উঠতে পারে? না না স্যার। স্যার। তার মানে একটা বাক্যের সঠিক হওয়ার জন্য 3টি গুণ থাকা দরকার: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তি, যোগ্যতা। একটা পদ বলার পর আরেকটা পদ শোনার ইচ্ছাকে বলে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। আর আসক্তি মানে পদগুলো বাক্যস্থিতের ঠিক মতো সাজানোকে বলে আসক্তি। হুম, যোগ্যতা মানে অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে বলে যোগ্যতা। যোগ্যতা। একটা বাক্যের যোগ্যতার সাথে 6টি বিষয় সম্পৃক্ত থাকে। 1, রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমরা শতকরা 99% ক্ষেত্রে, 99.99% ক্ষেত্রে প্রত্যয়ের অর্থে ব্যবহার করি। 0.01% ক্ষেত্রে রীতিসিদ্ধ অর্থ ব্যবহার করি। আমি একটা শব্দ লিখলাম বাদিত, চাকরিটা হওয়ার পর আপনি প্রত্যেক মাসে 2 দিন করে CL, ক্যাজুয়াল লিভ পাবেন।
সো যেহেতু ক্যাজুয়াল লিভ পাবেন, তখন আপনি দরখাস্তের মধ্যে কি লিখবেন? স্যার 2 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন। বাধিত করিবেন। যে বাধিত শব্দের দুইটা অর্থ হচ্ছে, প্রত্যয়জাত অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত। আমরা সবসময় সবচেয়ে বেশি ব্যবহার করি কি? প্রত্যয়ের আশ্রিত অর্থ না রীতিসিদ্ধ অর্থ? রীতি বেশি ব্যবহার করি রীতি কোনটা? বেশি ব্যবহার করি কোনটা? কৃতপ্রত্যয় নাকি? প্রত্যয়ের অর্থ। প্রত্যয় ব্যবহার করি স্যার। প্রত্যয় 99.99% ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন স্যার আমাকে 3 দিনের ছুটি দিয়ে বাধাপ্রাপ্ত করবেন, স্যার কি আপনাকে ছুটি দিবে? না না। স্যার। আরো পিটাইয়া দিবে। হ্যাঁ, এটা কৃতজ্ঞতা নাই, ছুটি দিব না, তুমি কি করবা করো। আচ্ছা, এখন বাধিত মানে হচ্ছে অনুগৃহীত। তার মানে যেখানে আমরা সব সময় 365 দিনের মধ্যে 364 দিন ব্যবহার করি প্রত্যয়ের অর্থ, সেখানে মাঝে মাঝে কিছু কিছু শব্দ আছে প্রত্যয়ের অর্থ ব্যবহার করলে বাক্যটা ভুল হয়। তখন আমরা বিকল্প যে অর্থ গ্রহণ করব, এটার নাম হচ্ছে রীতিসিদ্ধ রীতিসিদ্ধ অর্থবাচকতা। অর্থবাচকতা। বইয়ের মধ্যে সব লেখা আছে, আমি যা পড়াচ্ছি হুবহু উঠবই, বোঝার চেষ্টা করুন। এই বাধিত শব্দের রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কৃতজ্ঞ। স্যার আমাকে চাকরি দিলে আমি কৃতজ্ঞ থাকবো, আপনি 2 দিনের ছুটি দিলে আমি কৃতজ্ঞ থাকবো। শেষ। 2, এটা কিন্তু একটু পরে আমরা বাক্য শুদ্ধির মধ্যে লাগবে। দুর্বোধ্যতা অর্থ যা সহজে বোঝা যায় না। আপনার সাথে রাস্তায় আমার দেখা হলো, আপনাকে বললাম যে ভাই আপনার কথা আমার নিতরাং মনে পড়ে, কেমন লাগবে আপনার? নিতরাং আপনি তো পড়ছেন মহাবিপদে। হাই হাই, স্যার কয় কি? নিতরাং মানে কি স্যার? এখন যদি একটা ছেলে মানুষকে এই প্রশ্ন করি, ছেলে মানুষের চিন্তা স্যার আমারে খুব ভালোবাসে, স্যার মনে হয় আমারে চিনছে। মেয়ে মানুষকে বললে খবর আছে, হ্যাঁ স্যার তো মতলব ভালো না, আসলে স্যার কি আমার সারাদিন মনে করে কিনা, নাকি মাঝে মাঝে মনে করে, নাকি সামনে পাইছে আর কোনো কাম কাজ নাই, কথাবার্তা নাই, পাম্পর একটা দিয়ে গেল। এই যে মাথার মধ্যে আপনার গুড়গুড় 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 করতেছে, এটার নামই দুর্বোধ্যতা। মানে আমি আপনাকে যা বলেছি আপনি অর্থ বুঝতে পারেন নাই, এরকম বাক্য ব্যবহার করলে সেটার নাম হচ্ছে দুর্বোধ্যতা। এখন দুর্বোধ্য আমি আপনাকে রাস্তায় দেখা হলে বললাম যে ভাই আপনি তো আমার সাথে প্রপঞ্চ করেছেন, আপনি যদি অর্থ বুঝেন তাহলে তো বুঝলেন, অর্থ না বুঝলে স্যার বলবেন, অর্থ বোঝারও তো দরকার নাই, যে না হ্যাঁ বুঝি যেটা বুঝতে তো বুঝতে পারতেছি এটা আচ্ছা, দুর্বোধ্যতা। হ্যাঁ না বুঝলে দুর্বোধ্যতা। তখন হুম। আপনাকে, আপনি যদি অর্থ না বোঝেন বলবেন আচ্ছা স্যার ঠিক আছে, আমি বললাম আপনি প্রপঞ্চ করেছেন, আপনি বলবেন আচ্ছা স্যার ঠিক আছে, দোয়া করেন আরো যেন করতে পারি, হ্যাঁ, বা এই টাইপের। প্রপঞ্চ অর্থ প্রতারণা। এখন যদি আমি আপনাকে রাস্তা আটকায় বলি এই শুনেন, আপনি কিন্তু আমার সাথে প্রতারণা করেছেন, যদি করে থাকেন তাহলে সরি, করে না থাকলে স্যার খবর আছে কবে করছিলাম, কোথায় করেছিলাম, হ্যাঁ, বলতে না পারলে আপনার একদিন কি আমার একদিন। এখন দেখেন কি একটা অবস্থা, একবার ধরে নিন, আরেকবার ধরলে আর ছাড়েনি না। তার মানেই হচ্ছে অপ্রচলিত যে শব্দের অর্থ ব্যবহৃত হয় না, এরকম শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে, আচ্ছা, আহ এরকম যদি হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রের মধ্যে ওই শব্দগুলো পরিহার করতে হবে, না করলে আমার বাক্যটা ভুল হবে। যে ধরনের ভুল হবে তার নাম হচ্ছে দুর্বোধ্যতা, যা সহজে বোঝা যায় না। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস আছে, এই উপন্যাসের মধ্যে আমরা একটা গল্প বলবো এখন। এখন এক পাকসানা আসছে কুড়িগ্রামের একটা স্কুলে, কুড়িগ্রামের কোন একটা গ্রামের স্কুলে আসছে পাকসানারা মুক্তিযুদ্ধের সময়। এখন তাদের বাড়ির আশেপাশে তাদেরকে সহযোগিতা করে কয়েকজন রাজাকার। আচ্ছা, এক পাকসানা আশেপাশে গ্রাম দেখতে বের হয়েছে একা একা, দেখেই দেখলো একটা ছোট বাচ্চা 16 থেকে 17 বছর বয়সী, তার এখনো দাঁড়িয়ে ওঠে নাই। এখন সে কি আসলে মুসলিম নাকি হিন্দু সে জানে না, সে তার বলে এদিকে আই, তুই কি মুসলিম না হিন্দু? আমি মুসলিম, 5 কালিমা কই, 5 কালিমা বলছে। আমি বিশ্বাস করি না, তোর তো দাঁড়িয়ে নাই, তোর তুই খতনা করছিস কিনা, তোর লঙ্গি খুল। এই কথা বললে কার মাথায় রাগ না উঠবে, লঙ্গি খুলছে। লঙ্গি খোলার পরে এই ছেলে তো তার ইচ্ছা মতো গালি গালাজ করে, এই তুই একটা অমুকের পুত, তমুকের পুত, তমুকের পুত বলে ইচ্ছা মতো গালি দিল। পাক সেনা চিন্তা করলো, পাক সেনারে বললে এই তুই কি আমার গালি দিলি? না স্যার আপনার খুব ভালো বলছে। এই শোন, আমি খালি অমুকের পুত না, আমার বাপও অমুকের পুত, আমার দাদাও অমুকের পুত। তার মানে আমিও ভালো, আমার বাপও ভালো, আমার দাদাও ভালো। সে নিজেরা নিজে গালি দিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দেখবেন হচ্ছে দিলদারের অভিনয় করা একটা মুভি আছে এটা। এখন একটু যাওয়ার পর রাজাকার বলে স্যার আপনি আপনার গালি দেন কেন, এত খারাপ গালি, তাই নাকি? কে শিখাইছে আপনারে? ওই শিখাইছে। এদিকে ধরছে, এই তুই স্যারকে গালি শিখাইলি কেন? কয় না না স্যার এটা গালি না, এটা খুব ভালো, আমিও তো অমুকের পুত, নিজেরাই গালি দেয়। এখন দেখলো তো এই রাজাকার যেহেতু ধরে আনছে, আমারে আজকে টুস করে একটা মাইরা দিলেই শেষ। না স্যার আমিও তো অমুকের পুত, এ আপনার উল্টা বলছে। পাক খানা পড়ছে হচ্ছে কনফিউশনে, আসলে কে তার ভালো আর কে তার মন্দ চাই। রাজাকারে ধইরা বললো স্যার এ আপনার কোনো মতে ভালো চায় না, এ এক গাদ্দার হাই, এ একটা গাদ্দার, আপনারা
এটা বলার পর পাক সানা ধরে ইচ্ছা মতো কেলানো শুরু করলো। বললো স্যার কেলানো দরকার না, এক গুলি একটা মারেন। গুলি একটা মারছে, রাজাকার মারা গেছে। একটু পরে এই ছেলে চিন্তা করলো ঘটনা তো ঘটাইছি, এটা ফাঁস হলে তো মায়ের আমি আবার খাবো, কি কাজ আছে। কিছুক্ষণ সময়ের মধ্যে স্যারকে অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি দেখাইলো। স্যার আপনার ব্যাগটা দেন, আপনার বন্দুকটা দেন। এ দেখছে যে কেমনে গুলিটা করে একটু আগে, এই গুলিটা দেখে একটু পরে স্যার সামনে গেছে, সে পিছনে একই সাথে হাঁটতেছে, স্যারকে খুব পাম্পটি দিচ্ছে। স্যার চিন্তা করলো বাঙালিরা কত ভালো। হ্যাঁ, তখন এই ছেলে কি করলো, স্যার যখন 3 হাত আগে যায়, সে 3 হাত পিছিয়ে গিয়ে দুমদম করে কয়েকটা গুলি মেরে স্যারকে মেরে ফেলাইছে। এখন বুঝেন, ওই বেটা যদি খালি বুঝতো অমুকের পুত অর্থ কি, তাইলে আর আজকে তার মরা লাগে না। মরা লাগতো যে এই বেটা মরার কথা, সেই বেটা মরে নাই, পাশাপাশি 2জনটা মেরে ফেলাইছে সে। একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা। আচ্ছা এখন আসুন, যেটা বলতে চাচ্ছিলাম, এই হচ্ছে কি দুর্বুদ্ধতা। দুর্বুদ্ধতা শব্দের অর্থ কি? যা সহজে বোঝা যায় না। এরকম বাক্য যদি আমরা ইউজ করি, এরকম শব্দ, তাহলে আমার বাক্যটা ভুল হবে। স্যার তাহলে নিতরাং শব্দের অর্থ কি হলো? কি? নিতরাং শব্দের অর্থটা কি আসলে তাইলে? মাঝে মাঝে। ও উপমার ভুল প্রয়োগ। ব্যাকরণের উপমা 100% অর্থপূর্ণ হতে হবে। আমার হৃদয় মন্দিরে আশার বীজ যুক্ত হলো। ভাই, হৃদয়ের মন্দিরে জীবনে বীজ বপন করতে পারবেন? না স্যার। হৃদয়ে যদি বীজ বপন করতে যান, হ্যাঁ, আপনার এই তাহলে স্যার হৃদয়কে বাংলাদেশে খাদ্যের অভাব হবে না। অপারেশন করতে হবে, ওটিতে আপনার ঢুকানো লাগবে। ওটিতে ঢুকানোর পর যদি বীজ একটা বপন করেনি, 3 দিন পরে বীজ আর অঙ্কুর বের হবে না, বীজ পচা গইল্লা শেষ। আপনিও মরবেন, বীজও মরবে, কারণ এটা অপাত্রে ইউজ করেছেন। তাহলে আসুন, তাহলে এখানে যদি বলতেন আমার হৃদয়ের খেতে, হ্যাঁ হৃদয় না খেতে বীজ বপন করলাম, তাহলে একটা কথা ছিল। এরকম অবান্তর কথা, অবাস্তব কথা, কাল্পনিক কথা সাহিত্যে চলে, ব্যাকরণে চলে না। সাহিত্যে অনেক কাল্পনিক বিষয় আছে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন পেটে ক্ষুধা, রাত্রেবেলায় যদি সেই সময় উঠা যদি মনে করেন খাবার নাই, সারাদিন রোজা রাখা লাগবে, তখন 10টার দিক থেকে বুঝবেন ঠেলা কি। আর টানা 2 দিন না খায় থাকলে বুঝবেন ঠেলা কি। আর যখন দুর্ভিক্ষ, খাবার নাই, তখন সুকান্ত ভট্টাচার্য রাত্রেবেলায় চাঁদ দেখে সে কি বলে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর আমার পেটটা জ্বলতেছে, খাইতে পারলেই ঠান্ডা হইতো পেটটা। আর এই চাঁদ দেখে আরেকজনে বলে, আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রবো আকাশেরও গাই, বাতায়ন খুলে দিও। কাজী নজরুলের ফিলিংস। এখন আমি যদি খালি বলি, 3 দিন বাসায় নাই, হ্যাঁ আমারে দেখা দরকার নাই, জানালাটা খুলে চাঁদটা দেখো, আমারে উত্তর দিবে, হ্যাঁ ঠিক আছে দেখতেছি, আর দেখা লাগবে না, আর আসার দরকার নাই। হ্যাঁ, কারণ উনি তো এই রোমান্টিক মুডে নাই। রোমান্টিক মুডে না থাকলে তখন কিন্তু এটা হবে না। সাহিত্যে এরকম অনেক কথা আছে, অবাস্তব কাহিনী। অবাস্তব কাহিনী সাহিত্যে চলে, ব্যাকরণে চলে না। মোর প্রিয়া হবে এসো রানী, খোপাই দেবো তারার ফুল, পর্ণে দুরাবো তৃতীয়া তিথির চৈতে চাঁদের ফুল। এখন নজরুলকে যদি প্রশ্ন করেন, ভাই নজরুল, কেমনে তুমি তার এই খোপার মধ্যে তারার ফুল কেমনে বানাবা? তারা একটা ধরতে পারবা আকাশ থেকে? চৈতে চাঁদের ফুল কেমনে কানের মধ্যে দিবা? হ্যাঁ, রং ধনুর লাল রং সানি আলতা পরাবো পাই। নজরুল আর যায় না ভাই, অনেক গেছো। হ্যাঁ, রং ধনু তুমি কেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী, কেউ ধরতে পারবে না। এটা একটু মনে রাখতে হবে আপনাকে, যে সাহিত্য যা আছে সব কল্পনা। কেমন স্যার এগুলো কল্পনার কল্পনা। এগুলো প্রেমের ঘরে পড়ে এলে সব হ্যাঁ, আহ, আজগবি কথাবার্তা চলে যত আসছে। আজগবি কথাবার্তা আছে সব সাহিত্যে চলে, কিন্তু ব্যাকরণে এগুলো চলে না। বুঝছেন? ব্যাকরণ এটা হলে ব্যাকরণ বাদ প্রেম করে না দেবে। থাকলে তো এগুলো করতে পারবে না, এগুলো লিখতেও পারতো না। জি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, গগনে গরজে মেঘঘন বরষা, কুলে একা বসিয়াছে নাহি ভরসা, রাশি রাশি বারা বারা ধান কাটা হলো সারা, ভরা নদী খরো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। বর্ষা। আচ্ছা এখন সোনার আসুন, তরী। আচ্ছা সোনার তরী। আচ্ছা এখন হুম। আসুন, এই যে সোনার তরীর মধ্যে সে বলেছে যে আমি এমন এক নদীর তীরে আছি, ভরা নদী খুরো দ্বারা খর পরশা, এত বেশি স্রোত আমাকে কেটে নিয়ে যাবে। বাস্তব জীবনে যখন কবিতা লিখে বেটা, 1 ফোঁটা পানি নাই পদ্মা নদীতে। এখন এই যে আজকে যে রোদটা উঠছে বাইরে, এই রোদে যদি আপনাকে এই কাঠফাটা নদীতে নিয়ে যায় চৈত্র মাসে, আপনি বলবেন স্যার 1 বোতল পানি লন। তো এখন তো রোজার মাস, বলবেন না। তো 3 দিন পরে বলবেন 1 বোতল পানি লন। আপনি লইলে লন, না লইলে আমি নিলাম। হ্যাঁ, আপনি মরলে মরেন, আমি মরতে পারবো না। আর বেটা কি করে, ভরা নদী খুরো দ্বারা খর পরশা। আর নজরুল আরেক কবিতার মধ্যে বলছে, বিদ্রোহী আমি জাহান নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হুম। হাসি। আরে ভাই নজরুল, আমার হাতের হুম। মধ্যে একটু ভাতের মার পড়লে আমার হাত 3 দিন জ্বালাতন করে, আর তুমি আমি বলো জাহান জাহান্নামের নামের আগুনে আগুনে বসে আছি। বসিয়া তুমি পুষ্পের হাসি আসো। এটা কেমনে সম্ভব নজরুল? সাহিত্যে সব চলে, বাস্তব জীবনে কখনই চলে না। এখন আসুন, বাস্তব জীবনে উদাহরণ দিতে হবে সঠিক। বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার। আমি যদি বলি অনেক শিক্ষক বৃন্দ ক্লাসে উপস্থিত,
এটাই ভুল। হয়তো বলবেন মানে বহু শিক্ষক বচন বৃন্দ এখানে দুইটা জায়গাত বহু বচন অনেক ব্যবহার হলে শিক্ষক, জি বাংলায় অনেক দুইটা বহুবচন একসাথে ইউজ করা যাবে না, না, এটা হলো বাহুল্য দোষ। কিন্তু ইংরেজিতে ইউজ করা যাবে। কেন? There are ইংরেজিতে there সাবজেক্ট are ভার্ব always এগ্রিমেন্ট এর নিয়ম অনুযায়ী ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা হচ্ছে ইংরেজি ভাষার নিয়ম। এখন আমি যদি বলি দেয়ার ইজ, বাক্য হবে না না, স্যার, ইস হলো সিঙ্গুলার। দেয়ার আর লিটল টিচার্স হবে, না, না না স্যার, কারণ এটা কাউন্টেবল নাউন আর আমাকে ডিটারমিনার কাউন্টেবল ইউজ করতে হবে। এটা আনকাউন্টেবল। হ্যাঁ, লিটলটা আনকাউন্টেবল, এই জন্য হবে আনকাউন্টেবল বাহুল্য দোষ। বাহুল্য দোষ লিটল তো মানে এটাই না। স্যার নাই, সামান্য, মানে একদমই নাই, সামান্য। লিটল মানে আপনি আনকাউন্টেবল নাউন থাকলে আপনি লিটল ইউজ করতে পারতেন। যেমন আচ্ছা, হচ্ছে এ ফিউ আর ফিউ এর মধ্যে যেরকম অর্থ আসে। ইয়েস, লিটল, এ লিটল, দ্য লিটল, ফিউ, এ ফিউ, দ্য হুম, ফিউ। এখন আসুন বাহুল্য দোষ আরো হয়, প্রয়োজনের বাইরে যা বলবেন। বিরাট গরু ছাগলের হাট, কয়েকদিন পরে শুনবেন মাইকিং করতেছে। হুম, বাক্য ঠিক আছে না ভুল আছে? ভুল স্যার। আপনি কি হাটটা বিরাট বুঝাইতে চাচ্ছেন না গরুটা বিরাট বিরাট বুঝাইতে চাচ্ছেন? হাট, হাট বুঝাইতে চাইতেছেন, তাহলে বিরাট হাটের আগে বসাবেন গরু ছাগলের বিরাট হাট। না বললে আপনি কি বলছেন? বিরাট গরু ছাগল। তার মানে আপনার ওই হাটে ঢুকবেন, ঢুকে ছোট ছোট ছাগল যেগুলো আছে, ছোট ছোট গরু যেগুলো আছে সবগুলো বের করবেন, বাবা বের হও, এটা তো বিরাট গরুর হাট, তুমি তো বিরাট গরু না, তুমি তো বিরাট ছাগল না। হ্যাঁ, তখন পারিবে বুঝবেন। তো। আচ্ছা, এখন আসুন, খাঁটি গরুর দুধ কারা কারা খান? না গরুর খাঁটি দুধ গরুর হ্যাঁ, খাঁটি দুধ, গরুর খাঁটি গরুর দুধ। হ্যাঁ শোনেন, আমার আছে গরু একটা, দুধ দেয় দৈনিক 1 লিটার, বাজারে বিক্রি করি 5 লিটার। আপনি জিজ্ঞেস করলেন স্যার খাঁটি গরুর দুধ, আমি বললাম ইয়েস, অবশ্যই। দেখেন না আমার কপালে, হ্যাঁ কপালে এই চিহ্ন, অমুক এই চিহ্ন, হ্যাঁ জীবনে মিথ্যা কথা বলি, জি ভাই বলি নাই, আমার গরু কিন্তু খাঁটি, দাঁড়িয়ে গরুর রাখছি কোনো দোষ নবীর নাই, সুন্নত মুখে গরু তো আমি এই মাটি সেই। দিয়ে বানাই নাই। কোনো দোষ নেই। আমি বলি নাই যে আমার দুধ খাঁটি, আমি বলছি আমার খাঁটি গরুর দুধ। এই দেখছেন কি কি ধোঁকাটা খাইলেন আপনি, আমার গরু দুধ দেয় 1 লিটার আর বিক্রি করি 5 লিটার। 5 লিটার, এখন আসুন, যারা মেয়েরা, সরকারি মহিলা কলেজ নাকি মহিলা সরকারি কলেজ, কোনটা সঠিক? সরকারি মহিলা কলেজ, সরকারি মহিলা সর- কলেজ। আসলে মহিলাটা সরকারি নাকি হচ্ছে কলেজটা সরকারি? সরকারি, কলেজটা সরকারি। হ্যাঁ, এই মহিলা কারা কারা পড়ছেন এই কলেজে? নাই, সরকারি কি একজনও নাই। তাহলে মহিলারে সরকারি বানাইছেন নাকি কলেজটারে সরকারি বানাইছেন? কলেজটা কলেজটা সরকারি। এটা আমাদের প্রচলিত একটা অপপ্রয়োগ, এটা ভুল, কিছু করার নেই। কারা আছেন? এই যে তাহলে জান্নাতুল মহিলা ফেরদৌস আছেন। সরকারি স্যার, হ্যাঁ, তাহলে কি মহিলা সরকারি? ইয়েস, অমুক মহিলা সরকারি কলেজ। আচ্ছা, মানে যারা সরকারি কলেজে পড়বে তারাই মানে সরকার। আমি মহিলা এগুলো জানি না, আমি এগুলো বলবো না, আমি যেটা বলছি আগে খালি এটা শোনেন। এই শোনেন, কারে ধরবো? মেয়েদেরকে, 3 জনের প্রশ্ন করবো। দুইয়াল, আপনি কি বালিকা না মহিলা? অন্য কেউ কোনো মহিলা প্রশ্নের উত্তর দেবেন না, আমি যাকে বলছি দুইয়াল বলুন, আপনি কি বালিকা নাকি মহিলা? স্যার মহিলা মহিলা। আমি নাকি বালিকা না মহিলা? স্যার মহিলা মহিলা। মরিয়ম কি বালিকা না মহিলা? মহিলা স্যার কেন? এখন আপনারা কেউ যদি বাসে উঠে বলে এই মহিলা সিট ছাড়েন, আপনি তো খেপে যাবেন, হ্যাঁ আমি মহিলা, হ্যাঁ, আমার বয়স কি 80 বছর? এখন আসুন, এইটা একটু বুঝতে হবে, কারণ এটা অপপ্রয়োগ। একটা কলেজে একটা মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেয়, তার স্কুলের নাম বালিকা উচ্চ বিদ্যালয়, যখনই সে ইন্টারে পড়ে, বালিকা কলেজ নাই, তখন তার কলেজ কি মহিলা হয়ে গেছে? মহিলা মহিলা কলেজ, ঘটনা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন আসুন, ঘটনা বুঝছেন সবাই, মেয়েদেরকে বলছে, ছেলেদেরকে না, ছেলেদের দরকার নাই। স্যার ছেলেদের আমাদের তো বড় দরকার আছে একটু। ছেলেদের ঘটনা একটাই, বালক উচ্চ বিদ্যালয়, বালক কলেজ নাই, শুধু কলেজ। আচ্ছা, এখন আসুন, এগুলো হচ্ছে বাহুল্য দোষ, প্রয়োজনের বাইরে অতিরিক্ত শব্দ ব্যবহার করলেই সেটা হচ্ছে কি বাহুল্য দোষ। জি স্যার বাগধারা যেমনি আছে তেমনি রাখবেন, যদি একটু চেঞ্জ করেন তাহলে বাক্য বল। দা কুমড়া মানে শত্রুতা। এখন যদি বলেন দুই ভাইয়ের মধ্যে দা লাউয়ের সম্পর্ক, তাহলে বাক্য বল। কেন? দা লাউ বলতে বাংলায় কোনো শব্দ নাই। হ্যাঁ, দা কুমড়া। হ্যাঁ। দা কুমড়া গুরুচণ্ডালী দোষ, সাধু ও চলিত ভাষার শব্দের মিশ্রণ ঘটাইলে। করিতে পারবে, এটা ভুল। করিতে পারিবে অথবা করতে পারবে, দুটা থেকে একটা। করিতে পারবে অথবা করতে পারবে, করিতে পারবে অথবা করতে পারবে। হুম।
আরেকটা হচ্ছে শবদাহ। শব মানে লাশ, দাহ মানে দহন করা। দুইটা দহন তৎসম, করা। দুইটাই সঠিক। মরা বাংলা, সব পুরা বাংলা, অপরা। এটাও সঠিক। কিন্তু এখন যদি আপনি একটা বানান শবপুরা অথবা মরা দাহ, তাহলে ভুল, তাহলে কিন্তু জি ভুল। স্যার। তাহলে যে ভুলটা হবে এটার নাম হচ্ছে গুরু চণ্ডালী দোষ। গুরু বুঝতে পারছেন? জি স্যার জি স্যার। গুরু স্যার চণ্ডালী এটা দোষ বুঝতে পারছেন? এটা মেনটা হলো তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ হবে। যে ভাষা হবে সেম এক ভাষার দুইটা শব্দ লিখবেন। সাধু বললে দুইটাই সাধু, চলিত বললে দুইটাই চলিত। সাধু স্যার বললে এই যে দুইটাই সাধু, আপনার চলিত আজকে বললে যে দুইটাই চলিত। করেছেন রীতি শুদ্ধ, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, এগুলো কিছুই বুঝতাম না স্যার আগে স্যার, শুধু পড়িছি। এখন বুঝছেন? জি স্যার। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া। আপনার চাকরি আপনি পাবেন, আপনার স্যার চাকরি আপনি পাবেন। এখন স্যার বাংলা বইটা বের করলে একটু মনটা ভালো লাগে, যে না স্যার একটু বুঝে বুঝে পড়তে পারি। আচ্ছা, এটা যেন সবার কাছ থেকে আমি এই শব্দটা শুনতে পাই। স্যার কারণ বাংলা বাংলা বই স্যার আগে বের করলে কি পড়বো খুঁজে পাইতাম না স্যার। স্যার তাই এই নাকি? বাংলার জন্য আমি অনেক বই কিনছি, বাংলা বিচিত্রা, বাংলা সাহিত্য, এখন স্যার তারপরে মনে হয় কি বাংলা স্যার, ওই যে অগ্রদূতগণ, এতগুলা বই। তারপরে আমার আরো অনেকগুলো বই আছে, ও বাইরই করি না স্যার এখন। কিন্তু স্যার আমি সবগুলো দেখছি, কিন্তু মনের মতো হয় না। কিন্তু স্যার আপনার ক্লাস করার পরে বুঝলাম যে আসলে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যা স্যার পড়াইছেন সব এর ভিতরে জিস্ট অংশটুকু এখানেই স্যার। আচ্ছা, আমি কিন্তু অতিরিক্ত বা নতুন করে কিছু পড়াইনি। আমি ঠিক আছে। অতিরিক্ত বা নতুন করে, আমি 1 মিনিট সময় নিচ্ছি। কাজ হচ্ছে কি, আপনার চাকরি আপনি পাবেন। আপনি জীবনে কম স্ট্রাগল করেন নাই, একটা মানুষ আপনি দেখাতে পারবেন না এখানে যে আমি স্ট্রাগল করি নাই। নট এ সিঙ্গেল পার্সন নাই, সবাই স্ট্রাগল করেছেন। তবে একজনের স্ট্রাগল আরেকজনের সাথে মিলবে না। জি স্যার। আপনার সংগ্রাম আমার সাথে মিলবে না, আমার সংগ্রাম আপনার সাথে মিলবে না। আমার একটা কাজিন আছে, সে আমার একদিন বলতেছে, ভাইয়া জানো আমার লাইফটাই সংগ্রামে। কেন? আমার বন্ধু বান্ধব সব বিদেশ ঘুরতে যায়, সে পরে ক্লাস 6-এ, ও লেভেল। আমার বন্ধু বান্ধব সব বিদেশ ঘুরতে যায় একা একা, আর আমার মা বাপ আমার এলাও করে না। আমি বললাম, ভাই রে, তার কি কষ্ট, সে তার লাইফটা পুরো স্ট্রাগল বানিয়ে ফেলাইছে। আমি তারে বললাম, শোনো, চলো তোমার আজকে ক্যাম্পাসে, আমি যখন ছাত্র হলে থাকি, তোমার আজকে ক্যাম্পাসে নিয়ে যাবো। তোমার মাকে বলছি, মামা ছিল না, মামাকে বলে দেবো না আমি, আমি নিয়ে গেছি, এটা শুনলে তোমার বাবা কিছু বলবে না। উনি সচিব, তৎকালীন সময় বাংলাদেশ সরকারের একজন সচিব। নিয়ে আসলাম সন্ধ্যার পরে। আমি বললাম, আচ্ছা দেখো তো হলটা কেমন, লোকজন কেমন? হলে তো অনেক লোকজন, তাহলে থাকো আর 1 ঘন্টা। আমার কাছে তুমি সবগুলো রুমে খালি ঘুরবা, বারান্দা দিয়ে খালি ঘুরো। আমার হলটা ছোট হল, এফ রহমান হল। বারান্দা দিয়ে তুমি 5 তলা পর্যন্ত ঘুরে আসো। তুমি খালি ফলো করবা যে কোন রুমে কতটা ছেলেপেলে আছে, টিভি রুমে কয়জন, রিডিং রুমে কয়জন, মসজিদে কয়জন। এটা তোমার অ্যাসাইনমেন্ট। করলো 9টার পরে গেলাম। 9টার পরে সব ছেলেপেলে প্রায় হল জমজমাট, তারা নিয়ে আসছি সন্ধ্যার পর পর। এরা কারা জানো? 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকায় টিউশন করার জন্য ঢাকা শহর চষে বেড়াইছে তখন। এরা প্রত্যেকে সরকারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটা সময়, যেমন তোমার বাবা এখন করে। তারা আমি ধরে নিয়ে আসলাম। এরপরে ঘোরানোর পরে তার কিছুটা ফিলিংস আসছে। তার কথা হচ্ছে, আমার তো দরকার নেই, আমার তো আর্থিক অবস্থা ভালো, আমি কেন করবো? এদের আর্থিক অবস্থা ভালো না, এরা টিউশন করে, তাহলে আমি কেন করবো? আচ্ছা, এরপরে তার বাপেরে ধরলাম একদিন, যে মামা, আপনার ছেলেরে ওই দিন নিয়ে গেছিলাম হলে, কেন এই ঘটনা বুঝে তো বুঝাইতে পারছো? না, বুঝাইতে তো পারছিলাম, কিন্তু লাস্টে গিয়ে সে আর এই বুঝের মধ্যে থাকে না। আমি পারি না, কোনো মতেই পারি না। এখন দেখছেন তার স্ট্রাগলটা কোথায়, যে তার বন্ধু বান্ধব, সে 6-এ পড়ে, তার বন্ধু বান্ধব বিদেশ ঘুরে, সে একা একা ঘুরতে পারে না মা বাপ ছাড়া। এই এর নাম হয়েছে তার স্ট্রাগল। এখন আসুন, এখন আমার স্ট্রাগল শুনলে আপনি কষ্ট পাবেন, আপনার কাছে কষ্ট মনেই হবে না।
আপনারটা আমার কাছে মনেই হবে না। চাকরি না হওয়া পর্যন্ত আপনার কোনো সফলতা নাই। সেটা 20তম গ্রেডের হোক, 13তম গ্রেডের হোক, আর 9ম গ্রেডের হোক বা তদর্ধ হোক। আমার কথা হচ্ছে স্যার আপনি পড়ালেখা করছেন। সফলতা না আসার আগ পর্যন্ত আপনার ব্যর্থতা বা আমার ব্যর্থতা কেউ শুনবেই না, কিন্তু জি না। যখনই সফলতা আসবে তখন সবাই হ্যাঁ, ইন্সপায়ার হ্যাঁ, হবে ওই হ্যাঁ, গল্পটা শোনার জন্য। ওকে। আমার এটাই প্রশ্ন হচ্ছে বাস্তব আপনি স্যার। কোন গ্রেডে চাকরি করেন আমার এটা দেখার বিষয় না। আপনার যদি 16 গ্রেড ভালো লাগে আপনি সেটা করেন, আপনি 13 গ্রেড ভালো লাগে সেটা করেন, আপনি সহকারী শিক্ষক ভালো লাগে সেটা করেন। এটা আপনার পছন্দের উপর। আপনাকে চাকরি পেতে হবে, আপনাকে চাকরি পেতে হবে। আমার জি রুমমেট স্যার। ছিল এক ভাই, উনি 13তম গ্রেডের একটা চাকরিতে ঢুকছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে। ওনার বউ তৎকালীন সময় ইন্টারমিডিয়েট পাস করে প্রাইমারি টিচার হওয়া যায় মেয়েদের, অনেক আগের ঘটনা। উনি আমাদের 6-7 বছর সিনিয়র। ওনার বউ গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, বাড়ি টাঙ্গাইলের মধুপুর। উদাহরণটা কেন বলছি, প্রাইমারি টিচার, আর সে অনার্স মাস্টার্স পাস করে চাকরি হচ্ছে না 13তম গ্রেডে একটা সহকারী হিসেবে উপজেলায় ঢুকে গেছে। বাড়িতে আনারস চাষ করে, কৃষি কাজ করে, দুইজনে মিলে চাকরি বাকরি করে। গত এই বছর রমজানে আমাদের পুনর্মিলনী হলো, একসাথে সবাই বসলাম, সবাই যার যার গল্প বললো। ওনার বিজনেস এখন কোটি কোটি টাকার বিজনেস। বললাম এত ভালো বিজনেস আপনি চাকরি করতেছেন কেন? কার করবো না, 2 বছর পরে রিজাইন দিয়ে দেবো, চাকরি ছেড়ে দেবো। চাকরিটা এখনো লাগে, সমাজের সমাজের সামাজিক প্রেক্ষাপটে একটা চাকরি লাগে। নাম বলে দিলাম যে স্ট্যাটাসের জন্য চাকরি লাগে। পল্লী উন্নয়ন কি জানি দারিদ্র বিমোচন 12 গ্রেডের, উনি 12 গ্রেডে চাকরি করতো। তার বন্ধু বান্ধব সবাই তারে মানে খুব তাচ্ছিল্য করতো, আরে নাম বললাম না, যে ও তো 12 গ্রেডে জয়েন করছে, ওরে ও তো 12 গ্রেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়ে এই চাকরি থেকেও জয়েন করে। তার সিদ্ধান্তে সে অটল। হাজব্যান্ড ওয়াইফ একসাথে ছিল, বিজনেস করেছে, চাকরি করেছে, আজকে কোটি কোটি টাকার মালিক। যে ভাই তারে তুচ্ছ তাচ্ছিল্য করতো, উনি ব্যাংকের এখন প্রিন্সিপাল অফিসার। ওনার চাই ওনার অবস্থা অনেক ভালো। উনি বললো যে না, তুই ভালো ডিসিশন নিয়েছিস। আপনার ডিসিশন কোথায় আপনার জন্য ভালো এটা কেউ জানে না। আপনি কোন চাকরি করলে আপনি ভালো থাকবেন সেটা আপনি ভালো জানেন, কিন্তু চাকরি পাওয়া পর্যন্ত আপনাকে পড়তে হবে। সকল চাকরির পড়া একটাই, 20 গ্রেডের যেটা, 9ম গ্রেডের এটা। এরপরে আরেকটা শব্দ আছে রিজিক, আপনার কপালে কি লেখা আছে হুম। এটা কেউ জানে না। আপনার কপালে তাকদিরে কোথা থেকে খাবার আসবে এটা কেউ জানে না। আর আপনি যে টাকাটা ইনকাম করবেন এটা আপনি একা খাবেন তা না, আপনার আশেপাশে পরিচিত ভাই বোন কেউ না কেউ খাচ্ছে, কেউ না কেউ খাচ্ছে। এমন কেউ আসবে হঠাৎ করে, এক অটোওয়ালার কাছে উঠে গেছেন রিক্সা ভাড়া, ওর ওর রিজিক এই 10 টাকা আপনার মাধ্যমে আসছে, এটা স্বাভাবিক। একজন একটা প্রশ্ন করেছেন, আমি এই জন্য ওনার এই প্রশ্নের উত্তর দিলাম। পড়লেই চাকরি হবে, পড়লেই চাকরি হবে, কিন্তু বুঝে পড়তে হবে। আমার প্রশ্ন একটাই, আপনাকে বুঝে পড়তে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝে পড়বেন ততক্ষণ পর্যন্ত চাকরি হবে না। বারবার পরীক্ষা দিবেন, ফেল করবেন, ফেল করবেন, ফেল করবেন। আপনি যখনই বুঝে বুঝে পড়া শুরু করবেন তখন থেকে ফেলটা করবেন না। এইবার আসুন আসল প্রশ্নে। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। এই 3টা বাক্য আমরা জাস্ট 10 মিনিটে পৃথিবীতে যত বাক্য আছে সব পড়া শেষ করবো। পৃথিবীতে যত বাক্য আছে সরল, জটিল, যৌগিকের যত বাক্য আছে আমরা সবগুলো শেষ করবো মাত্র 10 মিনিটে। সরল বাক্যের সংজ্ঞায় কি লিখছে দেখুন। যে একজনে লিখছেন, বাক্য স্যার আজকে জুমাবার। জি আমি জানি, রমজান মাসের শেষ জুমা, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, জুমাতুল বিদা। আমি 12টা 30-এর মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সরল, জটিল, যৌগিক, যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। এইটা দ্বারা সবসময় বাক্য চেনা যায় না এই সংজ্ঞা দ্বারা। কেন? সে আমার ভাই, এখানে ক্রিয়াটা কই আমরা দেখান, বলেন এই বাক্যের ক্রিয়া কই? নাই স্যার। আছে, দেখা যায় না। স্যার ওই যে এখানে সে আমার ভাই মানে হন, তিনি আমার বাবা হন, তিনি আমার মা হন, নিষ্ক্রিয়। এখানে একটা ক্রিয়া আছে কিন্তু দেখা যায় না। দেখা যায় নাই তো আপনি ভুলটা করবেন, এই জন্য সংজ্ঞা দরকার নেই। একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া দরকার নেই। জটিল বাক্য, একটা প্রধান একটা আশ্রিত, দুইটা সাপেক্ষভাবে বসবে, নির্ভরশীল। যে পরিশ্রম করে সে সুখ লাভ করে। সুখ লাভ করা নির্ভর করে পরিশ্রম করার উপর, মানে নির্ভরশীল দুইটা অংশ থাকবে একটা বাক্যে, একটা আরেকটার উপর নির্ভর করবে। যৌগিক, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা যৌগিক বাক্য, জটিল বাক্য মিলে একটা বাক্য হবে। এখানেও দুইটা অংশ থাকবে, দুইটা স্বাধীন থাকবে। পরস্পর নিরপেক্ষ মানে স্বাধীন, কোনো নির্ভরশীলতা নাই। কমপ্লেক্স ইয়েস। এইবার আসুন, আপনাকে খাতা কলম নিতে হবে। দুনিয়াতে যত বাক্য আছে সব বাক্য দেখলেই চেঞ্জ করবেন, দেখলেই জানা ধরতে পারেন। সরল বাক্য চেনার কিছু কৌশল আছে, আমি বলে দিচ্ছি, একটু খাতায় নোট করবেন, অথবা ভালো জি করে স্যার। মনোযোগ দেন, একটা স্ক্রিনশট নেবেন। যদি কোনো বাক্যের মাঝে লেউ, দ্বারা, সারা,
জন্যে, কারণে, সত্ত্বেও ইত্যাদি থাকে, তাহলে তার নাম হচ্ছে সরল বাক্য। জটিল বাক্য, যদি কোনো বাক্যের মাঝে নির্ভরশীল কিছু থাকবে, যে সে, যত তত, যত তত, যখন তখন, যেমন তেমন, যদি যদিও ইত্যাদি থাকে, তাহলে তার নাম হচ্ছে জটিল বাক্য। মাঝখানে একটা করে হাইফেন থাকবে নাকি? না, জি, যদি যদি আকিবুল কি জি বলছেন? স্যার বললাম যে জটিল বাক্যের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম যে হাইফেন থাকবে, যে যে যত তথ্য অথবা, নতুবা, কিংবা, থাকে না। কিন্তু, নইলে, এবং, সুতরাং, কমা, এগুলো থাকলে যৌগিক বাক্য। আকিবুল বলুন কি কি লিখছি, স্যার, কোন সরল বাক্যের চেনার উপায়? সরল বাক্য চেনার উপায় হচ্ছে এ, লে, লেও, দ্বারা, ছাড়া, জন্য, কারণে, সত্ত্বেও। আর জটিল বাক্য চেনার উপায় হচ্ছে যে, সে, যত তত, যখন তখন, যদি, যদিও। আর যৌগিক বাক্য চেনার উপায় হচ্ছে অথবা, নতুবা, কিংবা, কিন্তু, নইলে, এবং, সুতরাং, কমা। তিনটা বাক্যের সংজ্ঞা বলুন। বলুন, বলতে পারবো না। বই দেখে স্যার বলুন। আমি বলি, বলুন। যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা থাকে তাকে সরল বাক্য বলে। হুম, আর মিশ্র বা জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য, এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। আর হচ্ছে স্যার জটিল বাক্য আর যৌগিক বাক্য, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র ক্রিয়া মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। জটিল আর যৌগিকের মধ্যে একটা মিল আছে, কি মিল আছে বলেন তো? স্যার এখানে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্র বাক্য, আর এখানে হলো স্যার উম, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয়। মিলটা কি বলেন তো? দুটি খণ্ডবাক্য থাকে। দুটা বাক্য স্যার থাকবে, দুইটাই স্বাধীন, স্যার দুইটাই দুইটা, স্বাধীন হবে। কোনটার মধ্যে স্বাধীন আর কোনটায় পরাধীন হবে? মিশ্র বা জটিল বাক্য, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, মানে যে পরিশ্রম এটা করে এটা কিন্তু স্যার একটা স্বাধীন বাক্য, আর সেই সুখ লাভ করে এটা কি স্বাধীন হলো নাকি নির্ভরশীল হলো? না নির্ভরশীল স্যার। আচ্ছা, একটি সরল স্বাধীন বাক্যে বাক্য একটা অংশ, থাকে, একটি জটিলের দুইটা অংশ, যৌগিকের দুইটা অংশ। হুম জটিলের দুইটা অংশ হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। জটিলের দুইটা অংশ হবে নির্ভরশীল, আর যৌগিকের দুইটা অংশই কি হবে? স্বাধীন। নিরপেক্ষ। স্বাধীন। যৌগিক বাক্যের সংজ্ঞাটা আরেকজনে বলুন। যৌগিক বাক্যের সংজ্ঞাটা আরেকবার বলুন, বলুন, দুটি স্বাধীন বাক্য থাকে। বইয়ের ভাষায় বলুন। দুই পরস্পর বলুন, কারো কাছে সংজ্ঞা নাই? হ্যাঁ, যৌগিকের সংজ্ঞা বলুন। স্যার পরস্পর আমার নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্যকে মিলিত হয়ে একটি
সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। আগে 1 মিনিট বুঝেন, লেখালেখি করবেন না। তার মানে যৌগিক বাক্য হওয়ার গঠন প্রক্রিয়া 4টি। 4 ভাবে যৌগিক বাক্য হতে পারে। দেখে দেখে বলেন কোন কোন 4 ভাবে। সবাই জোরে জোরে বলুন যারা মিউট আছেন। সরল প্লাস সরল, সরল, সরল প্লাস জটিল, জটিল প্লাস জটিল, জটিল প্লাস সরল। এইবার আসুন, আমি 4টা উদাহরণ বোঝাবো। আমি 5 জনকে ফিক্সড করবো, আপনারা বোঝাবেন। আমি ছাত্র একটা অংশ একটা সরল বাক্য, আমার বোন ছাত্রী এখানে একটা অংশ, এটা একটা সরল বাক্য। একটার উপর আরেকটা নির্ভরশীল না, দুইটা স্বাধীন। দুইটা স্বাধীন বাক্য এবং দ্বারা যুক্ত হয়েছে। এটাও সরল এটাও সরল, দুইটা সরল মিলে যখন একটা বাক্য হয় তাহলে তার নাম কোন বাক্য? যৌগিক বাক্য। সরল যোগ সরল মিলে যে বাক্য হয় তার নাম কি? যৌগিক। আমি ছাত্র আর আমার বোন ছাত্রী দুইটা মিলে যে বাক্য হলো তার নাম হচ্ছে যৌগিক বাক্য। 2, আমি ছাত্র, এটা কোন বাক্য? সরল বাক্য। এটা সরল সরল বাক্য বাক্য। স্যার। আমার সাথে যে মেয়েটি এসেছে সে ছাত্রী, কোন বাক্যের মধ্যে যে এসে থাকলে কোন বাক্য? জটিল। জটিল। ছাত্রী হওয়া নির্ভর করে কি হওয়ার উপর? মেয়ে। ছেলে হলে কি ছাত্রী হবে? জি না। নির্ভরশীল। নির্ভরশীল মানে জটিল। একটা সরল একটা জটিল মিলে যখন একটা বাক্য হয় তাহলে তার নাম কি? সরল সরল আর জটিল মিলে যে বাক্য হয় তার নাম কি? যৌগিক বাক্য। এবং থাকলেও যৌগিক। এবং যখন টাকা চেয়েছি তখন পাইনি, যখন তখন কোন বাক্য? যখন তখন স্যার জটিল বাক্য। জটিল। জটিল বাক্য। আবার যখন পেয়েছি তখন চাইনি, আবার যখন তখন, তাহলে এটার নাম কি? স্যার এটাও জটিল বাক্য। দুইটা জটিল যখন একসাথে কিন্তু দ্বারা যুক্ত হয়, কিন্তু থাকলে কোন বাক্য? যৌগিক। আর যৌগিক। দুইটা জটিল বাক্য মিলে একটা বাক্য হলে যৌগিক। যৌগিক বাক্য। যে চুরি করেছে সে ধরা পড়েনি, যে সে কোন বাক্য? স্যার জটিল জটিল। বাক্য। জটিল। ধরা পড়া নির্ভর করে কি করার উপর? চুরি করার। চুরি নির্ভরশীল, করার তার মানে উপর। জটিল। কি করার? তুমি ধরা পড়েছো একটা সরল, আর একটা জটিল একটা সরল সরল বাক্য। যখন কিন্তু দ্বারা যুক্ত হয় তাহলে সেটা কোন বাক্য হবে? যৌগিক বাক্য। যৌগিক। বাকি বল, এই 4টা বাক্য বোঝান। বাকি বল, বাকি বল বোঝান। পারবেন না, দোয়েল বোঝান। স্যার আমি বোঝাই। স্যার বোঝান বোঝান বোঝান। স্যার আমি বুঝাবো স্যার। স্যার আমি বলুন। আগে। বলুন। স্যার এখানে আমি ছাত্র এবং আমার বোন ছাত্রী, এখানে আমি ছাত্র এটা একটা সরল বাক্য, আর হ্যাঁ। আমার বোন ছাত্রী এটা একটা কি সরল বাক্য। দুইটা সরল বাক্য যখন এবং আর নতুবা কিংবা এগুলা দ্বারা যুক্ত হয় তখন এটা যৌগিক বাক্য হয়ে যায়। হুম। তারপরে দ্বিতীয়টা যে আমি ছাত্র, এটা একটা সরল বাক্য এবং আমার পথে আমার সাথে যে মেয়েটি এসেছিল সে ছাত্রী। এখানে আমার সাথে যে মেয়েটি এসেছিল সে ছাত্রী। এখানে সে যে সে থাকলে স্যার এটা হলো জটিল বাক্য। যে সে দ্বারা দুইটা সেন্টেন্স গঠিত হয়েছে এবং এবং দ্বারা আহ, যুক্ত আহ, হয়েছে। তার- যুক্ত হয়েছে, তার মানে সরল বাক্য আর হলো জটিল বাক্য মিলে হইতেছে যৌগিক বাক্য। আর যখন টাকা চেয়েছি তখন পাইনি, কিন্তু যখন পেয়েছি তখন চাইনি। এখানে যখন টাকা পেয়েছি তখন পাইনি, তার মানে হচ্ছে স্যার এখানে দুইটাই হলো জটিল বাক্য, আর যোগ হয়েছে কিন্তু দ্বারা যোগ হওয়ার কারণে এটা হলো যৌগিক বাক্য হয়ে গেছে। আর শেষে যে চুরি করেছে সে ধরা ধরা পড়েনি, কিন্তু আমি তুমি ধরা তুমি ধরা পড়েছো। এখানে যে চুরি করেছে সে ধরা পড়েনি, যে সে দ্বারা, আর কিন্তু তুমি ধরা পড়েছো, মানে এটা একটা হলো জটিল বাক্য প্লাস হলো সরল বাক্য, মাঝখানে হচ্ছে সে কিন্তু দ্বারা দুইটা বাক্য যোগ হওয়ার কারণে এটা হলো যৌগিক বাক্য হয়ে গেছে। গুড, থ্যাংক ইউ। এই 4টা বোঝাবেন মেয়েরা, একজনে কে পারবেন? স্যার আমি বলবো। স্যার আমি। বলুন। আমি ছাত্র এবং আমার বোন ছাত্রী। আমি ছাত্র সরল বাক্য, আমার বোন সরল বাক্য এবং দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠিত হয়েছে। আমি ছাত্র এবং
আমি ছাত্র জটিল সরল বাক্য এবং দ্বারা যুক্ত হয়েছে, আর আমার সাথে যে মেয়েটি এসেছে সে ছাত্রী, এটা যৌগিক বাক্য। সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিলে যৌগিক বাক্য হয়েছে। আর যখন টাকা চেয়েছি তখন পাইনি, এটা হচ্ছে জটিল বাক্য। যখন তখন দ্বারা জটিল বুঝাইছে, কিন্তু দ্বারা যুক্ত করছে। আর যখন পেয়েছি তখন পাইনি, এটাও জটিল বাক্য। জটিল জটিল মিলে যৌগিক বাক্য গঠিত হয়েছে। আর যে চুরি করেছে সে ধরা পড়েছে, ধরা পড়েনি, এটা হচ্ছে জটিল বাক্য। আর কিন্তু দ্বারা যুক্ত হয়েছে, তুমি ধরা পড়েছো, এটা সরল সরল বাক্য। জটিল সরল মিলে যৌগিক বাক্য গঠিত হয়েছে। আচ্ছা, এরপরে আরেকজন বোঝাবেন, কারে ধরবো? আমিনা, রূপক, জি স্যার, দুজন থেকে একজন। আমি ছাত্র এটা সরল বাক্য, আর আমার বোন ছাত্রী এটাও সরল বাক্য। এটা এবং দ্বারা যোগ হয়েছে, তাই এটা যৌগিক বাক্য। আমি ছাত্র এটা সরল, আর আমার সাথে যে মেয়েটি এসেছিল সে থাকলে এটা জটিল বাক্য। সরল আর জটিল বাক্য মিলে এবং দ্বারা যুক্ত হয়েছে, তাই এটা যৌগিক বাক্য। যখন টাকা চেয়েছি তখন পাইনি, যখন তখন থাকলে এটা জটিল বাক্য। আর যখন পেয়েছি তখন যখন পেয়েছি তখন চাইনি, এটা সরল যখন তখন থাকলে এটা জটিল। তা জটিল জটিল কিন্তু দ্বারা যোগ হয়েছে, তাই এটা যৌগিক বাক্য। যে চুরি করেছে সে ধরা পড়েনি, তাহলে যে সে থাকলে এটা জটিল বাক্য। তুমি ধরা পড়েছো, এটা হচ্ছে সরল বাক্য। তাহলে দুটি কিন্তু দ্বারা যুক্ত হয়েছে, তাই এটি যৌগিক বাক্য। অনেক কঠিন। না না স্যার, না স্যার, যেইভাবে করতে হয়। বাকিরা বুঝছেন কিনা দয়া করে একটু কমেন্ট করবেন। জি স্যার। বাকিরা বুঝছেন কিনা দয়া করে একটু কমেন্ট করবেন। সরল জটিল যৌগিক আমরা আরো কিছু বাক্য এখন প্র্যাকটিস করব, পরিবর্তন করব, রূপান্তর করব, কিন্তু আমাকে একটু কথা বলতে হবে যে আপনারা বুঝছেন কিনা। তাদের এখানে সাউন্ড যেন না, এটা একটু খেয়াল করবেন। অনেকটা মিউট আছেন, সাউন্ড হলে আমি আনমিউট করতে বাধ্য থাকিব। কার কার এই যে এখানে টুন টুন শব্দ হচ্ছে, কথা বলতেছেন কারা কারা, নিজেকে আনমিউট করে রাখবেন। আচ্ছা, এইবার আসুন, এবার আমরা আরো কিছু বাক্য প্র্যাকটিস করব। সবার চোখ বোর্ডে, আপনার নজর থাকবে হচ্ছে বোর্ডে। আকাশে মেঘ করলে ময়ূর নৃত্য করে, এটা কোন বাক্য? এটা হচ্ছে সরল। আকাশে মেঘ করলে ময়ূর নৃত্য করে। সরল বাক্য। আকাশে মেঘ করলে ময়ূর নৃত্য করে, কোন বাক্য? শোনা যাচ্ছে। সরল বাক্য। এটারে জটিল বানান। যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে। এটারে যৌগিক বানান। আকাশে মেঘ করে এবং ময়ূর নৃত্য করে। যখন আকাশে মেঘ করে তিনটা। তখন আকাশে মেঘ করলে ময়ূর নৃত্য করে, যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে, আকাশে মেঘ করে এবং ময়ূর নৃত্য করে। আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে। হ্যাঁ, অনেক কঠিন। না না স্যার, স্যার, আকাশে প্রথমে স্যার মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলো, কোন বাক্য? সরল বাক্য। সরল বাক্য। সরল বাক্য। সত্ত্বেও। যদিও আকাশে মেঘ ছিল না তবু বজ্রপাত হলো, কোন বাক্য? জটিল বাক্য। জটিল। জটিল। আকাশে মেঘ ছিল না কিন্তু বজ্রপাত হলো। স্যার যৌগিক বাক্য। যৌগিক। এখন যদি খালি বলেন, এই যে একজন আসছেন অতি পণ্ডিত, এই দেখুন একজন মাত্র ঢুকছেন ক্লাসে, ঢুকে কি লিখছেন? হ্যাঁ, বাকিরা সবাই উত্তর দিবেন। স্যার মাত্র জয়েন করেছি, শুরু থেকে একবার রিভিউ করবেন। জি স্যার, আমার টাকা পড়ছে। হ্যাঁ, বাকিরা উত্তর দেন। ওনারা আমি কি বলতাম কোন? কি করতাম? মাকে বোঝাতে হবে। ক্লাস দেখে নিব। আবার শুরু করতাম। কি করতাম ওনারে? ক্লাস হয়েছে 1 ঘন্টা স্যার, এখন এসে করলে হবে? এখন ক্লাসে ঢুকে আসে বলতেছে স্যার একবার শুরু থেকে পড়া, রিভিশন শুরু থেকে পড়া। তাহলে তো আমাদের খুব সহজ হতো ক্লাসটা স্যার। এই আপনি যদি খালি অফলাইনে কোচিংটা করতেন তখন আপনার কি অবস্থা হইতো, আমি খালি চিন্তা করতেছি এটা।
আপনি অনলাইনে কোচিং করছেন, বেঁচে গেছেন। আমার এই ক্লাসটা রেকর্ডটা একটু পরে দেখতে পাবেন। না জি হ্যাঁ, স্যার, আপনারা কেউ কি স্যার অনলাইনে কোচিং, অফলাইনে কোচিং করছেন কখনো? বহুত জি করেছি স্যার অফলাইন। করছি জি তখন করছি স্যার। স্যার। অফলাইনে অর্ধেক ক্লাস চলে গেলে ওইটারে কি করেন? স্যারের আবার রিভিউ করতে বলতাম। তখন স্যার আবার 1 ঘন্টা রিপিট করতো। স্যার এটা তো রেকর্ড যায়। হ্যাঁ, টেবিলে দেখ আছে কিনা আমি জানি না কথা। এই আসুন, এখন আমরা যাবো হচ্ছে, এগুলো পরীক্ষায় আসে না, বাক্য রূপান্তর। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, কর্তারে নির্ভর করে দিবেন। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তো এখানে একটা ঝামেলা আছে, এটা সমাধান করি। এবং সুতরাং কমা, এই তিনটা থাকলে কখনো জটিল, কখনো যৌগিক। এরা কিন্তু ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এদেরকে দেখে যে আপনি জটিল বানাই দিবেন, গিয়ে দেখবেন যৌগিক হয়ে গেছে। দেখে আপনি যৌগিক বানাই দিবেন, গিয়ে দেখবেন জটিল হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। এবং সুতরাং কমা থাকলে দুই পাশে দুইটা যদি নির্ভরশীল থাকে জটিল, আর দুইটা স্বাধীন থাকলে যৌগিক। এটা মনে রাখবেন। যারা ভালো ছেলে কমা তারা শিক্ষকের আদেশ পালন করে, নির্ভরশীল, জটিল বাক্য। যাদের বুদ্ধি নাই তারা এক কথা বিশ্বাস করে, যারা তারা জটিল। যাদের বুদ্ধি নাই এক কথায় প্রকাশ করলে কি হয়? বুদ্ধিহীনরা। আমি মানি না, আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, আমি লিখবো বুকারা। নির্বোধ নির্বোধ হ্যাঁ, এই যে আরেকজন বলছেন না, উনি আমার এই দুইটাই মানে না, সে লিখবে নির্বুধেরা। তিনটাই সঠিক। নির্বোধেরা এক কথা বিশ্বাস করে না, করবে। বুঝছেন? যে যেমনে লিখবেন তেমনে সঠিক। আপনি দুনিয়া সব জানেন এখন। এখন আপনি জানেন, আপনার হাতে পাওয়া আছে, যেমনি ইচ্ছা তেমনি ঘুরান। বেশ, এইগুলো ভাই ভাই জিজ্ঞাসা করে প্রশ্নগুলো। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। একটা অংশ সরল। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। আপনার ছোটবেলায় মামা, চাচা, নানা, খালু আপনার বাড়িতে বেড়াতে আসলে যাওয়ার সময় একটু আগায় দিলে 5টা টাকা দিয়ে বলতে, এই দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, বাড়ি যাও, বাড়ি যাও। দিত স্যার, এখনো দেয়। তাই নাকি? স্যার স্যার স্যার, এখানে এখানে স্যার 3টা বাক্যের যেটা সেটা দেখে স্যার সাউন্ড হয় কোথায়? সাউন্ড আপনার এখানেই হচ্ছে মনে হচ্ছে। বলুন ইমরান, বলুন। স্যার বলতেছিলাম যে এখানে হচ্ছে 3টা বাক্য আমাকে আগে ফলো করতে হবে, যে এবং না দেখে আমাকে দেখতে হবে যে এই বাক্য হচ্ছে যেমন যৌগিক বাক্য, এটা একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভরশীল কিনা, ইয়েস, আমি এবং ওটা আর বুঝেছি। এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। জি, আর হচ্ছে জটিল বাক্যের ক্ষেত্রে 2টা স্বাধীন বাক্য থাকতে হবে, তারপরে আপনার কাজ মাঝখানে কি দেখতে হবে। জানেন? আপনি শুদ্ধি পরীক্ষা করবেন। আপনার কাছে হ্যাঁ। মনে হচ্ছে এটা জটিল, ওকে, এটা সরল বানান আর যৌগিক বানান, তাহলে ঠিক হয়ে যাবে। হুম, এইটা করতে পারলে পরীক্ষার হলে ভুল এসে আপনার বাবা ডাকবে, যে বাবা আমি আর নাই তোমার সাথে। আর এটা জি করবেন স্যার। না, টেকনিক ধরবেন, টেকনিক হুম, আপনার গার ভেঙে দিবে। পরে টেকনিক এসে আমাদের একদম বকাবকি সমস্যা করবেন, স্যারের ঘরের স্যার কই থেকে এক স্যার আসছিল, কি উল্টাপাল্টা টেকনিক দিছে, এখন আমি ফেল। আমারে বকলে লাভ নাই। আমি দুইটাই দেখাইছি, টেকনিকও দেখাইছি, বাস্তবতা বুঝাইছি। আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গেলে ঠিক হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, এখন আসুন, এখন আসুন, এটা একটু বোঝার চেষ্টা করবেন। এখন আমরা যাবো বাক্য শুদ্ধিকরণ। ও, কি আছে? অনুবাদ। অনুবাদ নিজেরা পড়বেন। এগুলো বিগত বছরের প্রশ্ন, যেটা পারিভাষিক, এটা নিজেরা পড়বেন, এটা আমার কোনো কাজ নাই। এখন আমরা যাব বাক্য শুদ্ধিকরণ। এই যে বাক্য শুদ্ধি, দেখুন, সাধু বললে সব সাধু, চলিত বললে সব চলিত। একটা সাধু একটা চলিত বললে বাক্য ভুল হবে, তার নাম হচ্ছে গুরুচণ্ডালী ভুল। সাধু ও চলিত ভাষার মিশ্রণ। যদি আপনি সাধু বলেন তাহলে সব সাধু বলবেন, চলিত বললে সবই চলিত বলবেন। একটা সাধু আর এটা চলিত, দুইটা বলবেন না। কি বলছি বুঝছেন? জি স্যার। সাধু বললে সবই সাধু, চলিত বললে সবই চলিত, দুইটা বলতে যাবেন না। এটা জি বললে স্যার। ভুল। বাক্যের মধ্যে বানান খেয়াল করতে হবে। শব্দটা হচ্ছে গীত যোগ গীতাঞ্জলি। অঞ্জলি। বাক্যের মধ্যে যদি বানান ভুল থাকে সে বাক্য ভুল। এই যে হুম, গীতাঞ্জলি, দুইটাই দীর্ঘইকার, দীর্ঘইকারের কারণে ভুল, পরেরটা রসইকার হবে, এই জন্য রসিকতা। বাক্য ভুল। বানান ও শব্দ থাকলে বাক্য ভুল। এইটা দেখুন, একটু আগে পড়াইছিলাম, করুন। কোন ধরনের ভুল এটা? কাল বিতরণ স্যার, এটা হলো আহ গুরুচণ্ডালী দোষ। না না আসক্তি। আসক্তি স্যার। আসক্তি জাতীয় এখানে ভুল, স্যার মানে আসক্তি। পদের কোনো স্যার মিল নাই, এখানে উলট জি, পালট করে উল্টা দেওয়া পাল্টা আছে। করে বসাইছেন, এই হুম, জন্য এটা হচ্ছে অশুদ্ধি। শুদ্ধ হবে নিচেরটা। ইক্ষুর চারা বপন করা হইলো, কি ভুল আছে?
স্যার ইক্ষুর চারা তো বপন করা যায় না। চারা স্যার কোনোদিন বপন করা যায় না, বপন করতে হয় বীজ। বীজ চারা কি করবেন? রোপণ। কারা কারা আছেন চারা বপন করেন? চারা বপন বপন মানে কি বুঝেন? বীজ কতগুলো হাতে নিয়ে এমনি করে ছড়াই ছিটাই দিছেন, ছড়াই ছিটাই দেওয়া, এটা হলো বপন বলা এটার হয়। নাম হচ্ছে কি বপন। আর রোপণ বপন। মানে একটা গর্ত করছেন বা একটা গর্ত হুম। আছে, এই গর্তের মধ্যে চারাটা ঢুকাইয়া চারদিক থেকে হুম। আলতো করে মাটি বসাইয়া পানি দিয়ে দিলেন। কারা কারা জীবনে কোনো বৃক্ষ রোপণ করেন নাই? এরকম কারা কারা আছেন একটু হাত তোলেন। জীবনেও কোনো গাছ লাগান নাই? আমি করেছি বৃক্ষরোপণ, আমি বহুত করেছি স্যার। আচ্ছা, করতে তো হবেই। করেন নাই কারা কারা? এরকম 2-4টা ফেস দেখতে চাই। জীবনেও করি নাই। ধানও লাগাইছি স্যার, ওই যে ধানের যে মানে বিলে ধান লাগাইছি স্যার আমিও। বাহ, গুড, খুব ভালো। হ্যাঁ, মেয়েরা বলুন, গাছ লাগাইছেন কখনো? জি স্যার লাগে। বৃক্ষরোপণ করেন নাই কারা কারা? ওনাদেরকে আজকে আমার ক্লাস থেকে বের করে দিব। ওনাদেরকে বলবো এই বাংলাদেশ থেকে বেরিয়ে যান। বাংলাদেশে বনভূমি এমনি কম আছে, 17%। অক্সিজেন আমরা যাই কোনো মতে নিতে পারতেছি, আমাদের 2-3-4-5 জেনারেশন পরে এসে দম বন্ধ হয়ে মরে যাবে দুনিয়াতে। এই যে একজন স্যার, আমি তো সাঁতারও পারি না। এই বেটা, আমি কি সাঁতার জিজ্ঞেস করছি? গাছ লাগাইতে গেলে কি সাঁতার জানা লাগে? হ্যাঁ? এই আপনারা কারা? স্যার, আমার লাগানো কাঁঠাল গাছে এখনো কাঁঠাল হয়। রীতি বিশ্বাস, গুড। আমার সবজি বাগান আছে, থ্যাংক ইউ। এই জন্য আপনাদের চাকরি বাকরি হলে আপনারা রিল্যাক্সে থাকতে পারবেন, যারা গাছ লাগানোর অভ্যাস আছে। আচ্ছা, এটা আমাদের ইসলাম ধর্মে কিন্তু ইবাদত, এটা জানেন? জি জি স্যার। স্যার। এই মাদ্রাসার কে জানি ছিলেন, আমি তো ভুলে গেছি। ইমরান কি মাদ্রাসার? ইমরান হাসান কি মাদ্রাসার? না স্যার। মাদ্রাসায় কারা পড়ছেন? আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, ফুল বাগান আছে। সুমাইয়া, আমাদের ইসলাম ধর্মের একটা হাদিস আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো বৃক্ষ রোপণ করে, আর ওই বৃক্ষ থেকে যদি কোনো পশু, কোনো প্রাণী অথবা কোনো মানুষ খায়, এটা এটা সদগার ফল সব। অথবা ফুল যেটাই হোক, যেটা খাওয়া যায়, এত সাউন্ড হলে কেমনে? তাহলে সেটা তোমার জন্য হবে সাদাকা। সেটা তোমার জন্য সাদকা হবে। সাদকা মানুষকে দান করেন না, দান। হুম হুম। অথবা ওই গাছের ছায়ার নিচে বসে কেউ আশ্রয় নিল, সেটাও দান। শুধু দান না, এটার ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যাটা আমি পড়েছি। এই হাদিসের ব্যাখ্যাটা আমি যে বইটা পড়েছিলাম, আপনি ধরেন একটা আম গাছ লাগাইছেন, একটা গাছ থেকে 100টা আম হলো 1 বছর। 100টা আম থেকে 2টা গাছ আমের চারা হলো, ওই চারা থেকে আরো চারা হলো, ওই চারা থেকে আরো চারা হলো, পরের বছর আরো 1000 আম হলো, ওখান থেকে 10টা গাছের বীজ থেকে আরো চারা হলো। ওই বীজ থেকে দুনিয়াতে যত মানুষ খাবে, পৃথিবীতে যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আপনি আর সওয়াব হবে। আপনার সাদাকা মানে দান করার সমান সওয়াব থাকবে। এটা একটা হাদিস। সদকাতুল জারিয়া হিসেবে থাকবে। ইয়েস। 9-10-এ যারা ধর্ম বই পড়েছেন, ইসলাম ধর্ম, 10টা হাদিস ছিল, তার মধ্যে এটা একটা হাদিস ছিল। দেখেন তো কেউ জি মনে স্যার। করতে পারেন কিনা? 10টা হাদিস ছিল 9-10-এর ধর্ম বইয়ে। এটাই স্যার কমন পড়ছে। এটাই কেমন পড়ছে? হ্যাঁ, 10টা হাদিস ছিল। একটা হাদিস হচ্ছে তোমাদের সকল কাজকর্ম নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ, এখন এখন কেউ বলবেন স্যার মাদ্রাসায় পড়ছেন। জি না, মাদ্রাসার কথা বলি নাই, যে করে না ফেলছেন স্যার, প্রশ্ন। এটা আরে জেনারেলি স্যার 9-10 এর হাদিস। আমি বলছি স্কুলে 9-10-এ যারা পড়েছেন, 9-10 পড়া ছাড়া তো আর কেউ আসেন না এখানে। 2টা বছর একটা ধর্ম বই ছিল, এই ধর্ম বইয়ের মধ্যে 10টা হাদিস ছিল, হাদিস 10টা, তার মধ্যে এই 2টা হাদিস ছিল। এখন আমরা পড়লেও চলে, না পড়লেও চলে, ধর্ম এমন এক বিষয়। এই ফেল নাই, ফেল নাই মানে পড়ছি, পড়লে মনে নাই। হ্যাঁ, জি এটা স্যার। হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা। এখন আসুন, এই জন্যই তো ওই যে যারা যারা গাছ লাগান নাই, ওরা আগে ইক্ষুর চারা বপন করবেন আপনারা। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু আপনারা ইক্ষুর চারা বপন করে দিয়ে আসবেন, যে না ঠিক আছে, ইক্ষুর চারা আমি আজকে থেকে বপন করি। এটা আগে একটু বুঝতে হবে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। এই একজনের পাইছি কোনো গাছ লাগায় নাই। হ্যাঁ, আপনি কিডা? আপনার তো শ্বাস মিউট প্রশ্বাস করেন বন্ধ স্যার। করে দেওয়া উচিত। একটা গাছ জীবনে লাগান নাই, ঘটনা কি? আপনি একটু বিস্তারিত বিস্তারিত বলেন। এই জীবনে একটা গাছও লাগানোর সৌভাগ্য আপনার হয় নাই, আপনি কিডা? থাকেন কই আপনি? আপনি কই থাকেন? কেন একটা এটা গাছও মিউট। জীবনে লাগান নাই? আমার প্রশ্ন আপনার কাছে এটা। আমি একজন মানবিক মানুষ হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, কেন জীবনেও গাছ লাগান নাই? আর মানুষের লাগানো গাছের অক্সিজেন আপনি নেন কেন? তাহলে আপনি অক্সিজেন নেওয়া বন্ধ করে দেন, কিনে কিনে অক্সিজেন নেবেন। পারলে দেখেন 1 মাস অক্সিজেন কিনা শুরু করেন, পরে বুঝবেন ঠেলা। স্যার, আপনি তো ক্লাসে খুব মজা করেন। জি না,
মজা করার কিছু নাই। এই এটা মজা করার কিছু নাই। একটা গাছ জীবনে লাগাই নাই। এর আপনি কি বলবেন? এই যারা মিউট আছেন ওনার উদ্দেশ্যে 1 মিনিট বলেন। স্যার ওনাকে একটু মিউট করেন, করে একটু কথা বলে না শুনি না দেখি কি না না, বলে। ওনাকে মিউট করবো না। মিউট করলে আপনারা বকে দিবেন, জানি। মিউট করা যাবে না, মিউট করলে লজ্জা পাবে। উনি একটা কারণ লিখছে কি, স্যার আমি তো শহরে থাকি, আমার এখানে গাছ লাগানোর সুযোগ নাই। এই এই শুনেন স্যার স্যার শুনেন, বৃক্ষরোপণ ইয়া হয় না 5ই জুন। শহরে থাকলে গাছ লাগানো যায়। আমার 5ই জুন বাসায় তো মনে 2টা হয়। ব্যালকনি আচ্ছা আছে। আপনাদের Welcome. ম্যাডাম উনি একটা চাকরি করে, চাকরি বাকরি করার পরেও ঠান্ডা মাথায় কি পরিমাণ গাছ যে লাগাইছে, মনে হবে এটা আমার পুরো সবজি বাগান বানাই ফেলাইছে উনি। আচ্ছা যাই হোক, এখন আসুন, চাইলে ইচ্ছা থাকলে করা যায়, ইচ্ছা থাকলে করা যায়। শহরে থাকেন দেখে কি হয়েছে, একটা গাছ লাগাইতে পারবেন না? হুম। হ্যাঁ স্যার। আমারে মাঝে মাঝে প্যারার মধ্যে ফেলে উনি, মাটি আইনা দেন। মাটি কেন? গাছ লাগাবো। মাঝে মাঝে টব কিনতে বলি, কেন? গাছ লাগাবো। আরে টমেটো গাছ লাগাইছি। আরে টমেটোর কেজি 10 টাকা, এইগুলো করা লাগবে না। না, এটা আমার হাতের টমেটো। বাইরের 10 টাকা থাকুক আর 100 টাকা থাকুক, এটা ওনার হাতের লাগানো। জি স্যার, কারণ মজাই আলাদা। আর কারণ ভালো লাগে, ভালো লাগে। একজন একজন লিখছেন শহরে গাছ লাগানো যায় না, এটা আমি বিশ্বাস করি না। আপনার ঘরে কি একটু ব্যালকনি নাই? ব্যালকনি থাকলে কেন পারবেন না? শহরে আরো বেশি লাগানো যায়। গ্রামে লাগানোটা কঠিন, নিজের জায়গা না থাকলে, পারিপার্শ্বিক অবস্থা ভালো না হলে গ্রামে গাছ লাগানো কঠিন। শহরে তো আপনি বাসার মধ্যে ছোটখাটো গাছ লাগাইতে পারেন। তাহলে আপনি নাইনে, উনি কিন্তু ইসলাম ধর্মের মানুষ, যিনি কমেন্ট করছেন ওনার ধর্ম ইসলাম, নাম দেখে বুঝলাম। তাহলে আপনি তো এই হাদিস পড়লে কি হবে? হাদিস তো মানেনি নাই। হ্যাঁ, হাদিস পড়লে হয়েছে। আপনি কি হাদিস মানছেন জীবনেও? একটা গাছও লাগান নাই জীবনে। আমার খুব আফসোস লাগে আপনার জন্য, একটা গাছও লাগান নাই, এটা কেমন কথা? এরপরে আমি অনেকের কমেন্ট দেখছি, একজন লিখছেন এই যে মাত্র, খালেদা, আমি আতা পেয়ারা গাছ লাগিয়েছি, সবজি করেছি। এই যে অনেকেই এটা লিখছেন, আমিও লাগাইছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে অনেক। স্যার অনেকেই গাছ লাগাইছেন। সদগাতুল জারিয়া কি জিনিস এটা স্যার মৃত্যুর পরই একমাত্র বলা যাবে, তাছাড়া সদকায়ে জারিয়া মৃত্যুর পরে এটা থাকবে। এই যে ধরেন আপনি একটা আম গাছ হুম, লাগাইছেন, এর একটা আম পাখি খেয়েছে, অন্য জায়গায় এর থেকে বীজটা পড়েছে, ওই বীজ থেকে আবার গাছ হয়েছে, এটা তো সব আপনি পাবেন সারা জীবনে। হুম, আরেকটা সব আছে, এই যে আপনারা আসতেছেন শিক্ষকতা পেশায়। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মের ঘটনা, ইসলাম ধর্মে 3টা বিষয় মানুষ মারা গেলে থাকে। তার মধ্যে যে সদাকায়ে জারিয়া, এমন নেক জ্ঞান সন্তান। যেটা মানুষকে দিয়েছেন, মানুষ উপকারী জ্ঞান। যখন ব্যাংকে চাকরি ছেড়ে, বাংলাদেশ ব্যাংক ছেড়ে মাস্টারি আসছে, ওখান থেকে হ্যাঁ এটা একটু খেয়াল করবেন, তাহলেই হবে। এটা একটু খেয়াল করবেন। ছবি তো আপনার স্টুডেন্ট, আসেন। হ্যাঁ আসেন, আপনাদের অগ্রসর স্যার আসছেন। এই কি খবর তোমাদের? তোমরা ভালো আছো? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো স্যার ভালো তোমরা? আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো তোমরা আছেন? তোমরা বাংলায় খুব ভালো হয়ে যাবে। আমাদের ফুজাইল বাংলা ক্লাস নিয়ে। খুবই ভালো স্যার। হ্যাঁ ও, আর খুব সবাই বাসার মধ্যে গাছ টাছ লাগাইতেছে। তাই? হ্যাঁ, কেন? ওই যে একটা প্রশ্ন বললাম যে ভুল ও আসলে পরীক্ষার হলে কেমন কি আচ্ছা, ঠিক আছে, তোমরা ক্লাস করো, দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ আমি আসি, তুমি শেষ কর না, নামাজ পড়বে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এখন আসুন, এরপরে অংশ আসুন, দেখুন এখানে কি ভুল আছে, এটা আপনারা ধরতে পারবেন। 2টা বহুবচন একসাথে করলেই ভুল। সকল শিক্ষকগণ আজ উপস্থিত আছেন। স্যার জি, এখানে সকল আবার শিক্ষকগণ, এখানে গণ হচ্ছে বহুবচন, সকল ও বহুবচন। ও যেটা বলতে যাচ্ছিলাম শেষ করি। শিক্ষকতা পেশায় আসতেছেন, এখানে একটা সুবিধা আছে। আপনি মাস্টারি করবেন, এই এক জীবনে ধরেন 1000 মানুষকে পড়াইছেন, 100 মানুষকে পড়াইছেন, ওই 100 থেকে একজন শিক্ষক হয়েছে, ওর থেকে আরো 10 জন শিক্ষক হয়েছে, ওর থেকে আরো 10 জন শিক্ষক হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনার নিয়তটা ভালো থাকলে, এই যে মানুষের আপনার কাছ থেকে যে জ্ঞানটা মানুষ পেয়েছে, আপনি মারা গেলে এটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। এটা আমাদের ইসলাম ধর্মের নিয়ম। শিক্ষকতা আরেকটা স্যার সম্মান বেশি স্যার। জি, রাস্তায় বেরই হওয়া যায় না, বের হলেই সালাম, এই সেই। এটা তো ভালো, স্যার কেমন আছেন? একটা খুব ভালো সুবিধা আছে। লাগে। হ্যাঁ, এখন আসুন, এই জন্য বাস্তবতাটা বুঝতে হবে। আর শিক্ষক যখন হবেনি, মনে রাখবেন, আপনি আপনার প্রতিষ্ঠানের আদর্শ শিক্ষক হতে পারবেন সহজেই। কেন জানেন? এখানে অনেকগুলো আদর্শ শিক্ষক দেখেন, যে সাবজেক্টে পড়াই। বিদ্যাবাড়িতে পড়াতে হলে একটু আদর্শ শিক্ষক না হলে পড়াইতে পারবে না। হ্যাঁ, আমার ছাড়া মোটামুটি বাকি সবাই আদর্শ। বাকি না সবাই স্যার, এক একজনের পড়ানোর ধরন এক এক ধরনের। আপনার যে আর স্যারের আপনার পড়ানো ধরন ভালো কেমন? লাগে, আপনার তাও আরো ভালো, জি সবচেয়ে ভালো। জি না, এখন আসুন, যে স্যারের যে গুণটা ভালো লাগে, আপনি শিক্ষক হিসেবে ওই গুণটা নিজের মধ্যে অর্জন করে নেবেন। এটা আমার অনুরোধ। তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে আন্তরিক শিক্ষক হবেন, সবচেয়ে আদর্শ শিক্ষক হবেন। আপনি আসলে কোন বিষয়ের শিক্ষক এটা ম্যাটার না, ম্যাটার আপনি আদর্শ শিক্ষক কিনা।
যদি শিক্ষকতা পেশায় থাকেন। আর যদি অন্য পেশায় যান সেটা ভিন্ন কথা। দুইটা বহুবচন ইউজ করলে বাক্য ভুল। এবার প্রশ্ন করবো কারে? আমি না, আপনি কি জি স্যার, সুন্দর না সুন্দরী? সুন্দরী স্যার। সুন্দরী। মরিয়ম সুন্দর না সুন্দরী? স্যার সুন্দর। সুন্দর। দুয়েল আপনি কি সুন্দর না সুন্দরী? স্যার সুন্দর। সুন্দর। সুন্দর না সুন্দরী? সুন্দর সুন্দর স্যার। গ্যালাক্সি জান্নাতুল ফেরদৌসি আপনি সুন্দর না সুন্দরী? সুন্দরী। হ্যাঁ সুন্দরী। কই থেকে আইছেন আপনি? কই থেকে আইছেন সুন্দরীটা? হ্যাঁ সুন্দরী। কে আপনাকে সুন্দরী বানাইছে? সুন্দরী মানে অসুন্দর, বেসুন্দর, কুসুন্দর। সুন্দরী হচ্ছে স্যার বিশেষ্য। কি? বিশেষণ, বিশেষণ একটা গুণ। বিশেষণ। এই দাঁড়ান। সুন্দরী আচ্ছা এখন সুন্দরী আসুন, মেয়েদেরকে বাবারা কি বলে যে আমার মেয়েটা একটা পাগলি মেয়ে, মানে আমার ছাড়া কিচ্ছু বোঝে না, এমন বলে না? জি স্যার। তাহলে আপনি কি তখন পাগল না পাগলি? মরিয়ম, আপনার বাবা আপনারা কি বলতো, পাগল না পাগলি মেয়ে? এটা পজিটিভ পাগলি আদর করে বলে। বলা যেটা। স্যার এটাও পাগলই হবে স্যার, মেয়েদের ক্ষেত্রে ছেলেরা পাগল কথা হবে। বলেন কেন? ছেলেদেরকে বলি নাই তো, আচ্ছা। মেয়েরা বলবেন। আমি না, মরিয়ম, পাগল স্যার পাগল হবে। দুয়েল পাগল হবে না পাগলি হবে? পাগল হবে স্যার। পাগল হবে। কিন্তু পরে জান্নাত পাগল হবে। পাগলি বলে তো ডাকতো, কিন্তু পাগল হবে কিনা এটা তো পাগল জানি হবে না। না পাগলি স্যার হবে? মেয়েরা এটা ডিফারেন্ট হবে। পাগল জান্নাতুল হবে। ফেরদৌসি জি স্যার। পাগল না পাগলি? স্যার পাগল। কেন? ঠিকঠাক ধরাটা স্যার খাইছেন। সচরাচর হয় কি হ্যাঁ দেখুন, বলে মেয়েটি করছে পাগলি হয়েছে, এটা ভুল। মেয়েটি কি পাগল। হয়েছে? পাগল পাগল। মেয়েটি হয়ে পাগলি হয় না, রহিমা পাগলি হয়েছে। ভুল। সঠিক কি? রহিমা পাগল। পাগল হয়েছে। এবার বুঝছেন ঘটনা? মেয়েরা কোনোদিন পাগলি হয় না, মেয়েটা পাগল। কারণ মেয়ে, পাগল শব্দের কোনো স্ত্রীবাচক নাই। যখন আগে মেয়ে বসাইছেন তার মানে তো ফিমেল হয়ে গেছে। এখানে দুইটা মেয়েটি পাগলি, দুইটা বহুবচন, দুইটা স্ত্রীবাচক বলছেন, আবার ভুল। এটা করা যাবে না। তাহলে মেয়েটি সুন্দর না সুন্দরী? সুন্দর। 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 শুধুমাত্র গায়ের জোর, দুইটা একসাথে বলতে পারবেন না, হয়তো শুধু নয়তো মাত্র। আর বইমাত্রীয় সহোদর অসুস্থ, ভুল। বইমাত্রীয় মানে মা দুইটা, এমন ভাই। আর সহোদর মানে কি এক মায়ের দুই ছেলে, ভাই। এমন দুইজন, বা এক সহোদর মায়ের মানে দুই মেয়ে, এমন। বইমাত্রীয় কোনোদিন সহোদর হয় না, সহোদর কোনোদিন বইমাত্রীয় হয় না, এজন্য এটা ভুল। কয় রসইকার কি আর কয় দীর্ঘইকার কি? যে সকল প্রশ্নের উত্তর হা বা না দ্বারা দেওয়া যায় না, সেটা দীর্ঘইকার, আর দেওয়া গেলে রসইকার। জি। আপনি আমাকে প্রশ্ন করলেন, স্যার আপনি চলে যাবেন কি? হ্যাঁ ইয়েস। না। এটা রসইকার। ইয়েস। কেন? মাথা নেড়ে উত্তর দিয়েছি। মাথা নেড়ে যেটা উত্তর দেওয়া যায় সেটা কি হবে? রসইকার হবে। মাথা নেড়ে উত্তর দেওয়া গেলে সেটা হবে রসইকার। আর জিজ্ঞাসা করলেন, স্যার আপনার নাম কি? উত্তর কি ভাই, স্যার বুঝতে আমার নাম পারছি। কি? এটা হবে দীর্ঘইকার। কারণ কি, এখানে কিছু একটা বলতে হবে, এজন্য এটা হবে দীর্ঘইকার হবে। এরপরে আসুন, বাক্য শুদ্ধি শেষ, বানান শুদ্ধি শেষ। এখন আমরা যাব বানান শুদ্ধি। বানান শুদ্ধি। কিছু কিছু শব্দ আছে সবসময় দীর্ঘইকার হয়, কিন্তু তার শেষে এইগুলো যুক্ত হলেই রসইকার হবে। প্রাণী বানান সবসময় দীর্ঘইকার দিক, প্রাণী। এর সাথে বিদ্যা যোগ করলে প্রাণীটা রসইকার হবে। মন্ত্রী বানান সবসময় দীর্ঘইকার দিয়ে, কিন্তু মন্ত্রীর পরে যদি পরিষদ যুক্ত হয় তাহলে রসইকার হবে। বা মন্ত্রী ত যুক্ত হলে বা মন্ত্রী তা যুক্ত হলে তাহলে সবসময় রসইকার হবে। এইটা নিজেরা মুখস্থ করবেন, আমার কোনো কাজ নেই, কাজ করলেও লাভ নেই। এটা আপনারা লেকচার শিট দেখে মুখস্থ করবেন, কোথায় রসইকার কোথায় দীর্ঘইকার, কোথায় রসইকার কোথায় দীর্ঘইকার। এটা সত্যবিধানে পড়াইছিলাম। রসি বা রসুকার যুক্ত উপসর্গের পর মূর্ধন্য হয়, আর অ থাকলে দন্তস্ব হয়। নম, তীর, কুসম, তাই দন্তস্ব। ও আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য হয়। এটা আপনারা রিডিং নিজেরা পড়বেন। কোন একটা শব্দে জ এর পরে ডাবল হয় না, জ এর পরে আবার জফলা হবে না, ডাবল হবে না, একটা হবে, হয়তো অন্তস্থ জ নয়তো জফলা। এই ঈদ বানান আগে ছিল দীর্ঘইকার, এরপরে রসইকার এখন বানাইছে, হচ্ছে ঈদ। গতকালকে থেকে আবার দীর্ঘইকার। বুঝছেন? এরপরে দেখেন, আরবি শব্দ যা আছে সব, বিদেশি শব্দ যা আছে সব অঞ্জলি যুক্ত হলে অঞ্জলি বানানে রসইকার লিখতে হয়। তাহলে কোন একটা শব্দের সাথে অঞ্জলি হলে সেটা দীর্ঘইকার না হয়ে
ঋষিকার হবে। শেষ। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। এখন আসুন, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের ক্লাসের মানে একবারে শেষ দিকে চলে আসছি। ও জ্যোতিচিহ্ন, সরি, একটা বাকি আছে। আর মানে একটা বা দুটা ক্লাস আপনাদের জ্যোতি বাকি আছে আমার। তাহলে আমরা দুইটা বাংলা কোর্স প্রায় শেষের দিকে। জ্যোতি বা স্যার চিহ্ন বাংলা। সমাস আর কারক। জি, স্যার, সমাস আর কারক বাকি আছে। হ্যাঁ, তাহলে আর দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাস হলে আমার বাংলা ক্লাস শেষ। জি স্যার, আর দুইটা। জি, জ্যোতি বা স্যার চিহ্ন বাংলা ভাষায় প্রবর্তন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1847 সালে তিনি একটা বই অনুবাদ করেছেন, তার নাম বেতাল পঞ্চবিংশতি। এই গ্রন্থের মাধ্যমে তিনি বাংলায় জ্যোতি চিহ্নের প্রবর্তন করেছেন। আমি পড়াবো 5 মিনিট, আপনি বাসায় রিভিশন দিবেন আধা ঘন্টা। শেষ। 6টা জ্যোতি চিহ্ন আছে, যেখানে 1 সেকেন্ড থামতে হবে। দাঁড়িয়ে জিজ্ঞাসা বিষয় কোলন কোলন ডেশ ডেশ। 6টা জ্যোতি চিহ্নে 1 সেকেন্ড থামবেন। আর কমাতে থামবেন এক বলতে যতটুকু সময় লাগে, এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় থামবেন কমাতে। আবার এক বলার দ্বিগুণ সময় থাকবেন সেমিকোলনে, ব্রেকেট, ইলেক, হাইফেন, তিনটাতে থামা দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন এবং কমায় দুটাতে কতক্ষণ থামবেন? এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামবেন, এক বলতে যতটুকু সময় লাগে। তাহলে 6টা জ্যোতি চিহ্নে থামবেন 1 সেকেন্ড, তিনটাতে থামার দরকার নাই, দুইটাতে থামবেন এক বলার যতটুকু সময়, একটাতে থামবেন এক বলার দ্বিগুণ সময়। 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 6 12। বাংলায় জ্যোতি চিহ্নের সংখ্যা কয়টি? এই 12টি। 12। কেউ কেউ বলছেন না 12। 14টি। তাদের মতে এই যে একটা, এই যে একটা, একটা দ্বিতীয় বন্ধনী, একটা তৃতীয় বন্ধনী। যারা বলছেন বাংলায় জ্যোতি চিহ্নের সংখ্যা 14টি। 14টি। জি। একজন লিখছেন, স্যার বা ইউটিউবে কি আপনার সাহিত্য ক্লাস পাওয়া যাবে? আপনাদেরকে রেকর্ড ক্লাস দেয় নাই? অ্যাডভান্স রেকর্ড ক্লাসগুলো কি দেয় নাই আপনাদেরকে? আছে, ক্লাস আছে। এখন আসুন, কোনটার ব্যবহার কোথায়? বাক্য শেষ হলে আমরা দাঁড়িয়ে বসাবো, কমা, এটা গুরুত্বপূর্ণ। এক জাতীয় একাধিক পদ পরপর থাকলে শেষ পদটি ছাড়া রনি বিশেষ্য, জনি বিশেষ্য, মনি ও টনি 4 ভাই, লাস্টেরটার মধ্যে কমা দিবেন না। ও হ্যাঁ, ও এবং আর এরকম দেবেন, লাস্টে কমা দিবেন না। এক জাতীয় একাধিক পদ বসলে। সম্বোধনের পরে কমা বসে, মা খাবার দাও, কেমন আছো, আসো। জটিল বাক্যের অন্তর্গত, পড়ালেখা করলে চাকরি পাবে। এই যে একটা নির্ভরশীল। নির্ভরশীল হলে তাহলে এটার মাঝখানে কমা বসাবেন। কমার বাকি অংশ কই, সরি, এখানে তো বাকিটা ভুলে গেছে, আরেকটা মিস্টেক হয়েছে। তারিখ লিখতে কমা বসে, তারিখ। সবাই দয়া করে আজকের বাংলা তারিখটা কমেন্টে লিখে দিন। বাংলা কোন মাস কোন সাল কত তারিখ? দ্রুত, বলা যাবে না মুখে, কিন্তু কমেন্টে লিখবেন। সময় 1 মিনিট, দ্রুত সময়ের মধ্যে। বাংলা কয় প্রস্তুত তারিখ? আছেন? তামান্না আক্তার 1 বছর আগে গেলেন। তামান্না, স্যামসাং SM আপনি 5 বছর আগে দিয়েছেন আজকে থেকে। জান্নাতুল ফেরদৌসি কি করে আছেন জি আপনি? স্যার। হ্যাঁ? মার্চ 28, 2025 এটা লিখছেন? জি স্যার। হ্যাঁ, বাংলা ইংলিশটা
বাংলা তারিখ বলছি, বাংলা তারিখ, বাংলা কোন মাস কোন সাল আচ্ছা ওইটা লিখুন, বাংলাটা লিখুন। আপনারা কি চালাকের চালাক, এই চালাকিটা আগে ধরতে পারলে আরো 1 ঘন্টা আগে ক্লাস শেষ করে দিতাম 20 মিনিটেই। জান্নাতুল ফেরদৌস, স্যামসং, 3 খাদিজা, 4 মরিয়ম, 5 সুমাইয়া, 6 তামান্না, 7 প্রিয়া, 8 রুবেল, 9 নিবেদিতা, 10 রূপক। এই 10 জন লিখছেন। ক্লাসে আছেন 61 জন। হ্যাঁ স্যার মনে নাই, এমনি জানি যে চৈত্র মাস চলতেছে। মাস শান্তা, চলতেছে। আপনি 1 বছর পিছিয়ে রইলেন, ঘটনা কি? শান্তা বৈশাখ মাসে ঘুরতেছে, 1429 সালের বৈশাখে আছে সে এখনো। এই বেটা, এই বেটি, ঘুম থেকে উঠেন, 2 বছর হয়ে গেছে আপনি ঘুমাইতেছেন। এই মহিলা যে 2 বছর ধরে ঘুমাইতেছে, ওনার আমি কি করতে পারি কোন? শান্তা লিখছে 12ই বৈশাখ 1429। শান্তা, ঘুমটা ভাঙেন, এত ঘুম ঘুমাইলে হবে না। তামান্না আক্তার লিখছে 1432। কি একটা ঘটনা। আগে ইউনুস আলী, দাড়ি কামা কই? আপনার শিখাইতে আছে দাড়ি কামার জন্য, আপনারা বললাম লিখতে, আপনারা দাড়ি কামার খবর নাই কেন? দাড়ি কামার খবর নাই কেন? ইউনুস আলী সব হয়েছে, দাড়ি কামা একটাও দেন নাই। আপনার তারিখ লেখার নিয়মটা হচ্ছে 14ই চৈত্র, কমা শুক্রবার, কমা 1431 বঙ্গাব্দ, লাস্টে দাড়ি। আচ্ছা বুঝলাম। সর্বশেষ প্রশ্ন, কমা এই একটাই পড়াবো, বাকিগুলো দেবো দৌড়, টেনে যাব। একটাই গুরুত্বপূর্ণ, যাদেরটা ভুল ছিল ওরা ঠিক করবেন। সবাই নিজেদের ঠিকানাটা কমেন্টে লিখুন। নিজের ঠিকানা, এটা ভাইবা বোর্ডে ঢুকতেই আপনারা প্রশ্ন করবে, এটা লিখতে। সবাই নিজের ঠিকানাটা কমেন্টে লিখুন। এইবার যদি ভুল করেন আপনার খবর আছে। ইউনুস আলী, লাস্টে একটা দাঁড়িয়ে দিবেন, সব ঠিক আছে। আপনি তারিখ লেখার সময় মাস ও বারের পরে একটা কমা দিবেন, 2টা কমা দিবেন, আর লাস্টে দাঁড়ি। সময় 1 মিনিট। নিজের ঠিকানা লিখুন। শিরিন শিলা আইছে, পুরা আমবাড়ি দিনাজপুর তার। আমবাড়ি তার, দুনিয়াতে কেউ নাই, আপনি একা পুরাটাই। আরেকজনের পাইছি, জমিদার, পুরা জমিদারিত্ব একক, রুবেল হোসেন, হাতিবান্ধা। হ্যাঁ, হাতিবান্ধা লালমনি। রুবেল রে ধরতেছি, দাঁড়ান। এই রুবেল, আনমিউটে চাপ দেন। হাতিবান্ধা লালমনির হাট, পুরা হাতিবান্ধা কি আপনার? আর কোনো লোকজন নাই ওখানে? না স্যার। হাতিবান্ধা থেকে একমাত্র আপনি বসবাস করেন? না স্যার। তাহলে আপনি এটা করছেন কেন? আপনার ঠিকানা ঠিক মতো লিখেন। এখন আপনারা একটা চিঠি দিলে, চাকরি হলে তো চিঠি যাবে বাড়িতে, এই চিঠিটা কেমনে যাবে? ঠিক মতো ঠিকানা লিখুন। রুবেল, জি স্যার। ঠিক মতো লিখুন আরেকবার। একজন লিখছেন আমরা তো গ্রামে, ঠিক গ্রামেরটা গ্রামের মতো লিখবেন। ইউনুস, ফুলপুর ময়মনসিংহ। ফুলপুর কি পুরাটা আপনার? ইউনুস, আর আপনার ঠিকানাটা লিখে দেন। কি একটা বিপদ রে বাবা। রূপক ঠিক আছে, অনেকেরটা ঠিক হয়েছে, অনেকেরটা হচ্ছে। আসল জিনিসই তো লিখতেছেন না আপনারা, বেড়ে যাবেন এখন। একটু সময় লাগবে, এটা অনেক বড় টপিকস তো। না না না, সর্বোচ্চ। স্যার আমারটা হয়েছে। আমার আপনাদের অফিসার বলে গে এত এখনো শেষ করছ না কেন? আর কতক্ষণ লাগবে? স্যার আমারটা হয়েছে, দেখেন কে তো। কে আপনি? ইমরান হাসান। ইমরানটা কই খুঁজে দিতে পারছি না। আবার আবার কপি করেন। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। আমার আক্তার হলো না। এই আপনারা কারা? আপনারা যদি হারায় যান, হ্যাঁ, আপনাদের মা বাপ আপনাদেরকে খুঁজে পাবে? খালি এটা কোন দুয়েল, হারাইলে খুঁজে পাবে আপনারে? স্যার আবার দিছি, দেখেন। হ্যাঁ ইমরান,
ইমরান না হয় নাই? ইমরান সর্বনাশ করছেন। আপনার গ্রামের নাম কই? গ্রাম আছে এদিকে স্যার। মাসরা। জি আপনার তো স্যার। একটা হোল্ডিং নাম্বার আছে, হোল্ডিং নাম্বার কই? পোস্ট কোড কই? পোস্ট অফিসের কোড নাম্বার কই? পোস্ট কোড কারা কারা লিখেন না এইবার বলুন। যারা পোস্ট যারা কোড না দিচ্ছি স্যার, পোস্ট কোড ছাড়া জানি। কোনো ঠিকানা হয় না। পোস্ট পোস্ট কোড ছাড়া ঠিকানা হবে না। পোস্ট কোড অবশ্যই লাগবে। এখন 58। দেখুন গ্রামের ঠিকানা লিখলে 150, গ্রামের নাম লিখছেন কি? হিলরা। পোস্ট এই কোড যে স্যার হিলসা আমাদের একজন। 5841। এটা দেখুন একজনের গ্রামের নাম, উনি কি লিখছেন? হিলসা। এরপরে লিখছেন মানই। মানই মানে পোস্ট অফিস 1450। এরপরে হচ্ছে কি? গাইবান্ধা। আজান দিচ্ছে, নিজেকে আনমিউট করেন। লাস্টে দাঁড়ি। এটা হচ্ছে গ্রামের ঠিকানা। আগে হচ্ছে হোল্ডিং নাম্বার। প্রত্যেকের বাড়িতে সরকার একটা করে হোল্ডিং নাম্বার দিয়েছে। আপনারা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে টাকা দেন, ট্যাক্স দিয়েছেন। গ্রামে দেখবেন টিনের কাগজের মধ্যে, টিনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে। আর যাদের এই যে লিখছেন স্যার পোস্ট কোড জানি না, আজান কার এখানে হচ্ছে? আনমিউট হন। আজানের সময় তো কথা বলা যাবে না। একজন লিখছেন স্যার আমার পোস্ট কোড জানি না। আপনি হারাই গেলে আপনারা কেমনে খুঁজে পাবে? আর চাকরি হইলেই বা আপনারা কেমনে খুঁজে পাবে? এই আপনার এনআইডি কার্ড খুঁজেন, এনআইডি কার্ডের পিছনে পোস্ট কোড দেওয়া আছে, তাড়াতাড়ি খুঁজেন। আমি কারে পড়াই আমি নিজেও কিছু বুঝতেছি না, আপনারা কারা? এমএ পাস পোলা পান, আপনারা যদি এই কথা বলেন তাহলে মানা যায়? এসা এবার ঠিক আছে। পোস্ট কোড কই? পোস্ট কোড আইডি কার্ড খুঁজেন, আইডি কার্ডের পিছনে দেখেন পোস্ট কোড লেখা আছে সবার আইডি কার্ডে। আপনাদেরকে আর পড়াবো না, পাগল বানাই লেবেন এবারে। একজন লিখছেন আমার আইডি কার্ডে পোস্ট কোড নাই। আপনার আইডি কার্ড ভুয়া আইডি কার্ড। হ্যাঁ, কই পেয়েছেন আপনি আইডি কার্ড? আইডি কার্ডে পোস্ট করছে নাকি আইডি কার্ড হয়? এই আপনাদেরকে পড়ানো আর আমার কলেজে পড়ানো একই কথা। আপনারা যে বড় মানুষ এটার কোনো ফিলিংস নাই। এমন কিছু প্রশ্ন করেন এখানে, এটার উত্তর দেওয়ার আমার কোনো রাস্তা থাকে না। রূপক কান্তি, ঠিক আছে। পোস্ট কোড সহ নিজেরা ঠিকানা লিখুন। জান্নাতুল ফেরদৌস, আপনার পোস্ট কোড কই? বাসার নাম্বার কই? মারিয়াম মনি, জি স্যার। আপনার পোস্ট কোড কই? 2220। জি স্যার, পরে লেখা স্যার আমার আছে, জি আমারটা ঠিক আছে স্যার। জি। মারিয়াম মনি, আমার বাসা কই জানেন? জি স্যার, কই? হরিরামপুর, ত্রিশাল। ঠিক বলছিলেন স্যার। আচ্ছা, হাটখোলা। এবার ইউনুস ঠিক আছে, এবার ঠিক করুন। জেলা নাকি থানা? থানা দিলেই চলবে, জেলা না দিলেও চলবে। আচ্ছা এখন আসুন, শোনেন, আপনারা তো ভাবতেছেন এত প্যারা দেওয়া দরকারটা কি? আপনার কাজ আপনি পড়ায় যান। জি না, পড়ায় গেলে বিপদ আছে। যদি আমি তো পড়াই যাবো, আপনারা কি পড়ালেখা না করে এই পর্যন্ত আসছেন? এই যে পোস্ট কোড ছাড়া লিখছেন, ঘটনা কি কোন? আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, পোস্ট কোড নাই কেন? দক্ষিণ স্যার আগেরটা দিলাম আমার মানে যেটা প্রেজেন্ট, আর এটা হলো আমার পার্মানেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, দুটাই দরকার। এরপরে যাবেন হচ্ছে কমার চেয়ে বেশি প্রয়োজন হলে সেমিকোলন, প্রশ্ন জিজ্ঞাসা করলে প্রশ্ন চিহ্ন, আবেগ বিস্ময় অনুভূতি বোঝালে বিস্ময় চিহ্ন। ইউনুসেলে ঠিক আছে আপনারটা? হাইফেন, সমাসবদ্ধ পদে হাইফেন, জটিল ও যৌগিক বাক্যের মধ্যে হচ্ছে ড্যাশ, উদাহরণ দিতে কোলন, উদ্ধৃতি বুঝাইতে উদ্ধরণ চিহ্ন, কোনো কিছু লুপ বুঝাইতে ইলেক চিহ্ন। এটা একটু বোঝাই। পাগড়ি মাথায় যাচ্ছে কাহারা, এটাকে আপনি কি করলেন? লিখে দিলেন কারা। দেখুন পোস্টার, ওয়াজ মাহফিলের পোস্টারে লিখে নভেম্বর 2025, নভেম্বর 25, এইভাবে লিখার কথা ছিল কি নভেম্বর 2025। হ্যাঁ, এটা লেখা ছিল নভেম্বর, এরকম কথা ছিল। এই যে মাঝখান থেকে এই উদ্ধরণ ইলেক চিহ্নটা দিয়ে আপনি কি করছেন? 20টাকে উজ্জ্বল করে দিচ্ছেন। এই যে কাহারা না লিখা লিখছেন কারা। রুবেল ঠিক আছে? এরপরে বন্ধনী, এগুলো পরীক্ষায় আসে না। পেডাগোজি, শিক্ষা শিক্ষা তত্ত্ব, সম্পর্ক। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব দয় বফলা, দন্ত নয় দয় বফলা। আচ্ছা, বাংলা একাডেমি বানান করা হয় 92-এ। 1993 রেশিও মানে অনুপাত, অনুপাত।
নিশ্চয়ই তিনি তিনি এক দুই এক দুই এক দুই এক জি দুই এক দুই জি আচ্ছা বুক পোস্ট খোলা ডাক খোলা ডাক খোলা ডাক কেমনে খোলা বলবেন নিজের ডাকঘরের কোড নাম্বারই জানেন না আসলে কি আপনার ডাকঘর চিনেন নাকি এটাও চিনি চিনেন না স্যার বাপে মা মুখস্থ করাইছিল ছুটির সময় হারায় যাওয়ার ভয়ে এই বল তোর বাপের নাম কি এই বল তোর মায়ের নাম কি তোর গ্রামের নাম কি এই যে মুখস্থ করছেন ওইটাই আজকে যে লিখছেন আপনাদের 60-70% ঠিকানা ভুল হয়েছে এবার যদি আপনার বাপের এটাইকে আমি বলি ও স্যার আপনার ছেলে আপনার মেয়ে তো ঠিকানা জানে না তখন আপনার ফিলিংস কি কন তখন টাকা পয়সা খরচ করি এই করালাম তোরে না না তখন আমারে ধরবে উল্টা হ্যাঁ আপনি কোন কালের মাস্টারটা হয়েছেন আমার ছেলে এমএ পাস হ্যাঁ আপনি বললেই কি আমি মানি যে আমার ছেলে আমার মেয়ে ঠিকানা জানে না আমার ছেলে তো না ক্লাস 1 পড়ার আগে আমি ঠিকানা শিখাইছিলাম তখন আপনার দোষ নাই তখন দোষ কিন্তু আমার এটা আসবেন এটা বুঝবেন কখন জানেন যখন শিক্ষকতায় আসবেন বাচ্চার হাজার দোষ থাকবে আপনি ধরে মারছেন পিটাইছেন বকা দিছেন আপনারা যখন এটাই তো শাসনটা করতে আসবে বাচ্চার বাপে বলবে জি না সব দোষ স্যারের আমার বাচ্চা নির্দোষ জি স্যার 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 এটা স্যার আগে ছিল না কিন্তু স্যার না এটা এই মানে রিসেন্টলি 4-5 বছর বেশি মানে এর প্রভাবটা টিচারদের উপরে পড়তেছে আগে স্যার আমাদের সময় যেমন টিচাররা মারছে কেউ প্রতিবাদও কখনো করতে আসতো না স্যার আগে বলতো যে চামড়াটা আমারে দিবেন না চামড়া টিচারের হাড্ডি আমাদের গুড হ্যাঁ এটা এই বলতো যুগটাই ভালো ছিল স্যার জি আগে স্যার আসলে এখনো আমাদের টিচারদের দেখলে আমরা ভয় পাই যে এই টিচার আমাদের ক্লাসে অনেক মাত্র মানে পড়াশোনার জন্য না বেয়াদবির জন্য বেশি হুম হুম কিন্তু টিচারদের এখন প্রতি স্যার এখন একটা কাজ টিচাররা করতে মারতেই কাজ ভয় করতে পায় হুম তাহলে এই বিষয়টা একটু বাস্তবতায় আপনাকে একটু খেয়াল করবেন বাস্তবতায় বুঝতে হবে বুঝছেন জি স্যার জি স্যার আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ভালো থাকবেন স্যার ঈদ জি স্যার মোবারক ও গানটা কেউ গাইতে পারবেন না গানটা কেউ গাইতে পারেন আপনারা বেরসিক মানুষ স্যার একটু একটু ভাই বেশি বলেন একটু একটু পারলে একটু একটু বলেন বলুন স্যার উল্টা পাল্টা হোক উল্টা পাল্টা বলুন কেউ তো পারেই না আপনি যা যা বলবেন সেটাই সঠিক আর তো কেউ পারেই না ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ অনেক কঠিন কিছু না হ্যাঁ স্যার এটা চেষ্টা করলে মানুষ পারে না এমন কিন্তু কোনো বিষয় না জি স্যার অবশ্যই জি স্যার ঠিক আছে পড়বে আল্লাহ হাফেজ ওকে স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন